আম্মু, আমি গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যা, আর তোর বাবাকেও খেতে ডাক দে। আচ্ছা আম্মু। নিশি গিয়ে দেখে দীপ কাজ করছে। ওকে কি নামে ডাকবে নিশি ভেবে পাচ্ছে না। বয়সে দীপ ওর চেয়ে বড়ই হবে, আবার ভাইয়া ডাকারও ইচ্ছে হচ্ছে না। তাই নিশি ওর পিছনে দাঁড়িয়ে থাকে। কিছু বলবেন? মা আপনাকে খেতে ডাকছে। আচ্ছা যাচ্ছি। এদিকে নিশি এখন একটু শ্বাস নিতে পারছে। দীপের মুখের দিকে তাকিয়ে ও কিছু বলতে পারে না, বেশ ভয় করে ওর, কিন্তু কেন সেটা নিজেও জানে না। দীপকে দেখলে মনে হয় শ্বাসটাও আটকে যাবে। নিশি আর দাঁড়িয়ে না থেকে বাবার কাছে চলে যায়। দীপ এসে দেখে মারিয়া খাওয়া শেষ করে চলে গেছে। দীপ খাবার সামনে নিয়ে বসে আছে, হাত এখনো ঠিক হয়নি, আরও 1 দিন বা 2 দিন লাগবে। দীপকে বসে থাকতে দেখে নিশির মা এগিয়ে আসে। আচ্ছা আমি খাইয়ে দিই তোমাকে। এই নাও। দীপ চুপচাপ খেয়ে নিল। দীপকে খেতে দেখে নিশির মায়ের চোখে পানি চলে আসলো। তিনি আঁচল দিয়ে চোখ মুছলেন, কিন্তু ব্যাপারটা দীপের নজরে এড়ায়নি। আন্টি, আপনি কাঁদছেন কেন? আমাকে বলুন। কিছু না বাবা, তুমি খাও। আন্টি কি হয়েছে আমাকে বলুন, আমি তো আপনার ছেলের মতোই। জানো বাবা, আমার একটা ছেলে ছোটবেলায় একটা পুকুরের পানিতে ডুবে মারা যায়। ও দেখতে হুবহু তোমার মতোই ছিল। আজ তোমাকে খাইয়ে দিতে গিয়ে ওর কথা বড্ড মনে পড়ছে। ও থাকলে এখন তোমার মতন বড় হতো। আরে আন্টি, আপনি কান্না করবেন না প্লিজ। আমি তো আছি আপনার ছেলের মতো। আমাকে আপনার ছেলে ভেবে নিন। সত্যি বলছো বাবা? হুম। আচ্ছা আজ থেকে তুমি আমার ছেলে। যতদিন হাত ঠিক না হবে তোমাকে আমিই খাইয়ে দিব। আর কিছু দরকার হলে সোজা আমাকে এসে বলবে, মনে থাকবে তো? হুম। এদিকে মারিয়া ফিরে এসে দেখে দীপকে ওর চাচি খাইয়ে দিচ্ছে। মারিয়া মূলত ফোন ভুলে রুমে ফেলে এসেছিল, ওটা আনতেই গিয়েছিল। কিন্তু ও অবাক হয় দীপ কত তাড়াতাড়ি সবাইকে আপন করে নিতে পারে। সত্যি আশ্চর্যের বিষয়। আরে আন্টি, আর খেতে পারছি না, প্লিজ। এই তো অল্প বাকি আছে বাবা, এগুলো খেয়ে নাও। শেষের খাবার কে না বলতে হয় না। আরে আর খেলে তো ওটা দাঁড়াতেই পারবো না। আরে তুমি কি শুরু করেছো? ছেলেটাকে খাইয়ে খাইয়ে কি একদিনে মোটা বানিয়ে দিবে নাকি? দেখো না, এইটুকু খাবারটাও শেষ করলো না ছেলেটা। আরে ওর খেতে ইচ্ছে না করলে জোর করছো কেন? পরে প্রবলেম হতে পারে। বাই দ্য ওয়ে, মারিয়া, তুই ওকে এনে বেশ ভালো একটা কাজ করেছিস। ওর জন্য আজকের আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। থ্যাঙ্কস ম্যান। আমি তো কিছুই করলাম না, জাস্ট ওদেরকে একটু দেখিয়ে দিয়েছিলাম। যাক, তোমার জন্য হলেও আজকে ফার্স্ট টাইম দেখতে পেলাম কারো মনে দয়া মায়াও আছে। তুমি কি আমাকে কিছু বলছো? না, আমার সেই সাধ্য কোথায়। কি বললে? না, খাবারটা বেশ মজা হয়েছে, সেটাই বললাম আর কি। আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। আচ্ছা। দীপ রুমে গিয়ে একা একা হাসছে। মারিয়া ওকে এভাবে হাসতে দেখে বেশ অবাক হয়। কি হলো, এরকম একা একা হাসছো কেন? আন্টি আর আঙ্কেলের অবস্থা দেখে আমি হাসছি। একসাথে এতগুলো বছর কেটে গেল, কিন্তু এখনো একে অপরকে কতটা ভালোবাসে। কই, ওরা তো ঝগড়া করছিল, তুমি ভালোবাসা কোথায় দেখলে? ওনাদের ঝগড়ার মাঝে ওনাদের ভালোবাসা আছে। তুমি আমি বুঝতে পারবো না, কিন্তু ওনারা একে অপরকে এখনো বড্ড ভালোবাসে। দুজন একে অন্যকে দেখলে তাতে চোখে যে ফুর্তি দেখা যায় তাতে বোঝা যায়। ছোট ছোট দুষ্টুমি, এগুলোর দ্বারাই ওনারা ভালোবাসা প্রকাশ করে। শোনো, ভালোবাসা প্রকাশের ধরন এক একজনের এক এক রকম। কেউ সরাসরি বলতে পারে, আবার কেউ পারে না। তার মানে এই না যে ভালোবাসে না, বরং বেশি ভালোবাসে, তাই প্রকাশ করতে পারে না। ওয়াও, এভাবে তো কোনোদিন ভাবিনি। হয়তো তেমন কেউ তোমার লাইফে আসেনি, তাই ভাবার প্রয়োজন অনুভব করোনি। তার মানে কি আমি নেহালকে ভালোবাসি না? উত্তরটা তুমি নিজে খুঁজে নাও, আমি ফ্রেশ হতে গেলাম। এদিকে মারিয়া দাঁড়িয়ে প্রশ্নটার উত্তরটা ভাবতে থাকে। এরই মাঝে 4 দিন কেটে যায়। দীপ ও মারিয়া এখানে এসেছে 6 দিন হলো। সবার সাথেই দীপের একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, বিশেষ করে মারিয়ার সাথে। যদিও লোকজন বেশি হবার জন্য ওদের এক রুমে থাকতে হয়েছে, তবুও বাকি 4 দিন দীপ ঘুমিয়েছে সোফায় আর মারিয়া বিছানায়। আজ গায়ে হলুদ, লোকে গিজগিজ করছে জায়গাটা। দীপ হলুদ একটা পাঞ্জাবি আর সাদা জামা পরে সোফায় বসে আছে।
চুলগুলো সুন্দর করে জেল দিয়ে স্পাইক করা, হাতে কালো ঘড়ি, গালে ছোট ছোট দাড়ি, তাকে দেখতে বেশ মিষ্টি লাগছে। দীপ বসেছিল, হঠাৎ কিছু একটা দেখে তার চোখ আটকে যায়। দীপ যেন চোখই ফেরাতে পারছে না। মারিয়া হলুদ একটা শাড়ি পরেছে, উপরে কালো পুঁথির কাজ করা শাড়ির সাথে ম্যাচিং কালো ব্লাউজ। তার চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মাথায় বাদামি রঙের একটা হিজাব বাঁধা, গলায় হালকা গহনা, কানে হলুদের ঝুমকো, হাতে কতগুলো কাচের হলুদ চুড়ি, পায়ে হিলস জুতো, সব মিলিয়ে তাকে অসাধারণ সুন্দরী লাগছে। ওর উপহার দেওয়ার শাড়িটাতে মারিয়াকে এত সুন্দরী লাগবে ও ভাবতেই পারেনি। মারিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে মারিয়া ওর সামনে এসে দাঁড়িয়েছে দীপ সেটা টেরই পায়নি। আর ফিটিংটাও বেশ ভালোই হয়েছে। কি হলো, কি দেখছো অমন করে? কই কিছু না তো। আচ্ছা, আমাকে কেমন লাগছে? সুন্দর। মারিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। হঠাৎ কেউ এসে ওদের পাশে দাঁড়ায়। আচ্ছা, আমাকে কেমন লাগছে সেটা তো বললেন না। দীপ ওর দিকে তাকায়। নিশিকেও শাড়িতে বেশ সুন্দরী লাগছে। দীপ বুঝতে পারছে না কাকে বেশি সুন্দরী বলবে। কেউ কারো চেয়ে কম নয়। আপনাকেও খুবই সুন্দর লাগছে। এদিকে কথাটা গিয়ে মারিয়ার বুকে তীরের মতো বেঁধে যায়। নিশিকে ওর চেয়ে বেশি সুন্দর? দীপ কেন তাহলে ওকে খুব সুন্দর বলবে? হঠাৎ মারিয়ার মন কালো মেঘের আধারে ছেয়ে যায়। তার ভীষণ কান্না পাচ্ছে। কেন জানি নিশিকে খুব সুন্দর বলাটা সে মেনে নিতে পারছে না। আচ্ছা, আমি ওদিক থেকে আসছি, তোমরা কথা বলো। আচ্ছা, আমি কি আপনার পাশে বসতে পারি? হ্যাঁ। আপনাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ও, তা ফিউচার প্ল্যান কি? বিয়ে টিয়ে করবেন না? করব। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? পারি। ওকে, দেন ফ্রেন্ডস। দীপ হাত ধরতে ইতস্তত করলেও হাত মিলিয়েই আবার ছেড়ে দিল। ওর চোখ বারবার মারিয়াকে খুঁজছে, কিন্তু কোথাও দেখছে না। আচ্ছা, আমি একটু উপর থেকে আসছি, আপনি বসুন। দীপ রুমে গিয়ে অবাক হয়। মারিয়া একা একা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। দীপ কোনো শব্দ না করে ওর পেছনে গিয়ে দাঁড়ায়। মনে হচ্ছে আকাশটার মন খারাপ, তাই না? দেখো না কিভাবে অন্ধকার হয়ে আছে। আরে কি হয়েছে বলবে তো? কিছুই না। ওকে, তো আমি চাই। এই শোনো, বলো। তুমি নিশিকে পছন্দ করো, তাই না? কি পাগলের মতো কথা বলছো? মাথা ঠিক আছে তো? তো তুমি ওকে কেন বললে খুব সুন্দর লাগছে? আজব, ওটা জাস্ট একটা কমপ্লিমেন্ট ছিল। তুমি কি থেকে কি ভেবে বসে আছো? আচ্ছা, নিশিকে বেশি ভালো লাগছে না আমাকে? হঠাৎ এই প্রশ্ন? বলো। নিশিকে বেশ ভালো লাগছে, বাট তোমাকে একটা হলুদ পরীর মতো লাগছে। তোমাকে ফার্স্ট টাইম শাড়িতে দেখলাম, তোমাকে শাড়িতে বেশ মানায়। এত সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি। সত্যি? বাট শাড়িটা কে পরিয়ে দিয়েছে? ঈশিতা আপু। ও, চলো আপুর সাথে কথা বলে আসি, সকাল থেকে তাকে দেখতে পাইনি। ওকে, চলো। মারিয়ার মনটা ভালো হয়ে যায়। হুট করে মনটা খারাপ হয়ে গেছিল, আবার বেশ তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। মারিয়া দ্বীপের পাশে হাঁটছে। পাশাপাশি হাঁটতে বেশ ভালোই লাগছে মারিয়ার। দুজন হাঁটতে হাঁটতে ঈশিতার রুমের সামনে চলে আসে। আপু, আসতে পারি? আরে হ্যাঁ, আসো। কি করছো? এই তো, তেমন কিছু না। ভাইয়ের সাথে কথা হয়েছে? ওদের বাড়ি থেকে কখন আসবে ওরা? ওরা অলরেডি রওনা দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা। আপু কি বলছিস? মাথা টাথা ঠিক আছে তো? আরে আমি তো ফান করলাম, আই বস। ওরা তিনজনে গল্প করছিল। হঠাৎ ওরা শুনতে পায় বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ। বরপক্ষের লোকেরা চলেও এসেছে। দীপ ও মারিয়া রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। এরপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। ঈশিতাকে তার বাবা, মা, নিশি, মারিয়া সবাই হলুদ লাগিয়ে দেয়। হঠাৎ দীপকেও মারিয়ার চাচি হলুদ লাগিয়ে দিতে বলে। দীপ গিয়ে হাসি মুখে ঈশিতার গালে হলুদ লাগিয়ে দেয়। ঈশিতাও দুষ্টুমি করে দীপের গালে কিছুটা হলুদ লাগিয়ে দেয়। এরপর অন্যরা সবাই হলুদ লাগিয়ে দিতে থাকে। দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ কেউ ওকে টেনে নিয়ে রুমে গিয়ে ডোর লাগিয়ে দেয়। দীপ বেশ চমকে উঠে ওকে দেখে। তুই? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কিভাবে? আমি আমার মামাতো বোনের সাথে এসেছি, ওর কাজিনের বিয়ে। কিন্তু তুই এখানে কিভাবে?
ওহ বর, আমার কাজিন ব্যস্ত, বিজি থাকে অল টাইম, আমার সাথে আসার সময় কই। আচ্ছা বাদ দে, তুই কেমন আছিস? বেঁচে আছি, তাই তো তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কিন্তু তুই বিয়েতেও এলি না, সিমও পাল্টে নিলি। আসলে সরি, বিয়েতে যেতে পারিনি বলে, প্লিজ মাফ করে দে। না গিয়ে ভালোই হয়েছে, তোকে দেখলে হয়তো তোকে নিয়েই ভেগে যেতাম, বুঝলি। ফান বাদ দে। ফান না রে, সত্যি বলছি, তোকে দেখলে অন্য কাউকে বিয়েই করতাম না, কিন্তু তুই বুদ্ধু আমার অনুভূতিটা বুঝলিই না। আচ্ছা, কপালে যা ছিল হয়েছে, ওসব বাদ দে। হঠাৎ দরজায় কেউ নক করলে দীপ দরজা খুলে দেখে মারিয়া দাঁড়িয়ে। মারিয়া রুমের ভেতর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ও চুপচাপ রুমে প্রবেশ করে। মারিয়া, এই হলো আমার সবচেয়ে ভালো বন্ধু স্নিগ্ধা। ইন্টারে আমরা একই কলেজে পড়াশোনা করেছি। আজ হঠাৎ বিয়ে বাড়িতে ওর সাথে দেখা। আর স্নিগ্ধা, এই হলো আমার মামাতো বোন মারিয়া। হাই। হ্যালো। তোমাকে তো দেখতে বেশ সুন্দর লাগছে। তোমাকেও। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি। বলেই মারিয়া রুম থেকে বেরিয়ে যায় চুপচাপ। মারিয়ার বেশ খারাপ লাগতে শুরু করে। ইস, আমাকে বউ বলে পরিচয় করিয়ে দিলে কি ইজ্জত চলে যেত, না মাথায় আকাশ ভেঙে পড়তো? যত সব। বলে রাগেও গজগজ করতে থাকে। ওরই বা কি দোষ? আমি তোকে সবার কাছে ফুফাতো ভাই বলে পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? ধ্যাৎ, কিচ্ছু ভালো লাগছে না। বলে মারিয়া একা একা হাঁটতে থাকে। ফোন বারবার বেজে যাচ্ছে, কিন্তু মারিয়া রিসিভ করতে ইচ্ছে হচ্ছে না। দুপুরে খেয়ে বরের ফ্যামিলির লোকজন চলে যায়। মারিয়ার বেশ অদ্ভুত একটা ইচ্ছে হচ্ছে, সাইকেলে চড়ে ঘুরবে। সে সাইকেলও জোগাড় করেছে, কিন্তু ও তো চালাতে পারে না, তাই চুপচাপ সাইকেল নিয়ে বসে আছে। কি করছো বসে বসে? এই তো, কিচ্ছু না। আচ্ছা, তুমি সাইকেল চালাতে পারো? কেন? প্লিজ চলো না, সাইকেলে ঘুরবো, প্লিজ প্লিজ প্লিজ। ওকে ঠিক আছে, কিন্তু বসবে কোথায়? কেন, সামনে। আর ইউ শিওর? আচ্ছা, আসো। মারিয়া এসে চুপচাপ সাইকেলে বসে পড়ে। দীপ সাইকেল চালানো শুরু করে। দীপের হাতের ব্যথা পুরো সেরে গেছে এই 7 দিনে। এদিকে মারিয়ার চুল থেকে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসছে। দীপ অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর কারো চুলের ঘ্রাণ হতে পারে? বেশ মিষ্টি একটা ঘ্রাণ। ওরা অনেক দূর গিয়ে নদীর পাড়ে বসে পড়ে। দীপ বসে বসে নদীর পানিতে ঢিল ছুঁড়ছে। বেশ ভালো লাগছে এভাবে বসে ঢিল ছুঁড়তে। মারিয়াও চুপচাপ বসে আছে। ঠান্ডা হাওয়া পুরো শরীরকে ঠান্ডা করে দিচ্ছে। বেশ ভালো লাগছে ওর। আচ্ছা চলো, অনেকক্ষণ হয়ে গেছে, এখন যাওয়া যাক। মারিয়া আবার সাইকেলে চড়ে বসে। দীপ ওকে নিয়ে বাড়ি ফিরে আসে। এসে ওরা অবাক। মারিয়ার কাজিন সুমু, নিশি, ওরা সবাই ডান্স প্র্যাকটিস করছে। ওরা মারিয়াকেও টেনে নিয়ে যায় ওদের সাথে। দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ নিশি এসে ওকে টেনে ওদের মাঝে নিয়ে যায়। সবাই ডান্স করছিল। হঠাৎ মারিয়া টাল সামলাতে না পেরে সোজা গিয়ে দীপের বুকের ওপর পড়ে, আর উভয়েই নিচে পড়ে যায়। মারিয়া দীপের ওপর শুয়ে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, আর দীপও ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। নরম শরীরটা ওর সাথে লেপ্টে আছে। দীপ মারিয়ার মুখের উপর আসা চুলগুলো সরিয়ে নিতে নিলেই মারিয়া উঠে লজ্জা পেয়ে রুমে চলে যায়। এদিকে দীপও উঠে বেশ লজ্জা পায়। সে চুপচাপ ছাদের দিকে চলে যায়। আজকে চাঁদটা অন্য দিনের তুলনায় বেশ ছোট হয়ে গেছে। ঠান্ডা হাওয়া বারবার ওকে কাঁপিয়ে তুলছে। ইদানিং আরও বেশি শীত পড়ছে। হঠাৎ দীপ কারো আসার শব্দ পেয়ে পেছনে তাকায়। তুমি এখানে? মা আপনাকে খেতে ডাকছে। আচ্ছা, আমি আসছি, তুমি যাও। কি হলো, কিছু বলবে? না বলে নিশি চুপচাপ নেমে যায়। দীপ আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে চলে আসে। কিরে বাবা, কোথায় ছিলি? সেই কখন থেকে তোর জন্য বসে আছি। এই তো একটু ছাদে গিয়েছিলাম। আয় বস, দেখি, হা কর। আরে, আমি তো নিজেই খেতে পারবো। জানি পারবি, কিন্তু তোকে খাইয়ে দিতে ইচ্ছে হচ্ছে অনেক। খেয়ে নাও, তার মনে এমন দরদ খুব কমেই আসে। কি, তার মানে আমি খারাপ? আরে না, আমি তা বলিনি। সত্যি বলতে তোমার মতো মানুষ হয় না। সত্যি বলছো তো? আরে সাধ্য কার তোমার সাথে মিথ্যা বলবে? তোমার সামনে তো বাংলার ঘোষেটি বেগমও
হেরে কচু গাছের সাথে গলায় দড়ি দিবে। কি এত বড় কথা? রুমে আসো, তারপর দেখাচ্ছি মজা। বাচ্চাগুলো এখানে, তাই কিছু বললাম না। মা, বাদ দাও তো এসব। আর বাবা, তুমি চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা বলতে নেই। বাই দ্য ওয়ে, কাল আমরা শহরে যাচ্ছি শপিং করতে। সব সকাল সকাল সবাই রেডি থেকো। চাচি, আমিও তোমার হাতে খাবো। নে মা, হা কর। আম্মু, আমিও খাবো। আমিও। আচ্ছা, সবাইকেই খাইয়ে দেব, আয়। কেউ এই বুড়োটার কথা ভাবলো না। নিশি, বুড়োটাকে নিজের হাতে খেতে বল, অন্যের খাবারে নজর দিতে নেই। ওকে, কি আর করার, বুড়োটা না খেলেও তো কেউ বলবে না বাবু খাইছো। কি, এই বুড়ো বয়সে বাবু? বলে সবাই হেসে দেয়। খাবার খাওয়া শেষ হলে যে যার রুমে চলে যায়। দীপ আজ অন্য একটা রুমে গিয়ে ঘুমায়। ওটায় আগে জিনিসপত্র রাখা ছিল, আজ খালি হয়েছে। তাই দীপ গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে রইল। অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল। এদিকে মারিয়ার ঘুম আসছে না, বেশ ভয় লাগছে একা একা। রুমটা একেবারে কিনারায়। সবচেয়ে বড় কথা, বাড়িটা পুরানো হওয়ায় অনেকেই নাকি এখানে একটা মেয়েকে হেঁটে বেড়াতে দেখেছে। এসব কথা ভেবে বেশ ভয় লাগছে মারিয়ার। ও চুপচাপ ক্যাথা গায়ে দিয়ে শুয়ে থাকে। পরের দিন সকাল 8টায় দীপের ঘুম ভেঙে যায়। ও ফোন হাতে নিয়ে দেখে ফোনে চার্জ নেই। চার্জার মারিয়ার রুমে রয়ে গেছে। ও উঠে চুপচাপ মারিয়ার রুমে চলে যায়। সকাল সকাল মারিয়া গোসল করে শাড়ি পরার চেষ্টা করছিল একা একা, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে। দীপ দরজার কাছে গিয়ে নক করে। এদিকে হঠাৎ কারো আসার শব্দ পেয়ে মারিয়ার শাড়িটা দিয়ে কোনো মতে নিজেকে পেঁচিয়ে নেয়। দরজা খুলে দেখে দীপ দাঁড়িয়ে। দীপ ওকে থেকে অবাক হয়, গায়ে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে আছে। এ কি, এভাবে শাড়ি পেঁচিয়ে ধরে আছো কেন? পরতে পারছি না তাই। আমি কোনো হেল্প করব? তুমি শাড়ি পরাতে জানো? হুম। মারিয়া কি বলবে বুঝতে পারছে না। গায়ে শুধু সায়া আর ব্লাউজ আছে। শাড়িটা পরাতে হলে দীপ অনেক কিছু দেখে ফেলবে, এটা ভাবতেই লজ্জা লাগছে। আবার অন্য কেউ ওকে হেল্প করবে না, সবাই এখনো ঘুমাচ্ছে। মারিয়া দীপকে হেল্প করতে বলতে দ্বিধা করছে। দীপ কোনো উত্তর না দিয়ে চার্জার নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু মারিয়া ওকে হেল্প করতে অনুরোধ করে। দীপ শাড়িটা হাতে নিয়ে চুপচাপ মারিয়ার কোমরে গুজে দেয়। এদিকে দীপের ছোঁয়া পেয়ে মারিয়া কেঁপে ওঠে, হাত পা কাঁপতে শুরু করে। দীপ কুচিগুলো দিয়ে মারিয়ার কোমরে গুজে দেয়। মারিয়া চুপসে যায়। বেশ অদ্ভুত অনুভূতি হতে শুরু করে ওর, যেন হাত পা জমে যাচ্ছে ঠান্ডায়। দীপের হঠাৎ চোখ পড়ে মারিয়ার নাভির পাশে কালো তিলটাতে। ও যেন চোখ ফেরাতে পারছে না ওখান থেকে, বারবার চোখ ওখানেই আটকে যাচ্ছে। মারিয়া দীপের চাহনি দেখে লজ্জায় কিছু বলতে পারছে না, বেশ লজ্জা লাগছে ওর। মারিয়া ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। শাড়িটা ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে বিঁধতে গেলেই হঠাৎ সেফটি পিন ওর শরীরের সাথে বেঁধে যায়। মারিয়া চমকে ওঠে। আও! ও সরি, আমি বুঝতে পারিনি। দীপ দেখলো ওখান থেকে বেশ খানিকটা রক্ত বের হয়েছে। ও সাথে সাথে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় ওই জায়গায়। এদিকে মারিয়া 440 ভোল্টের একটা শক খায়। ওর পুরো শরীর জুড়ে একটা শিহরণ খেলে যায়। মারিয়া স্থির হয়ে আছে, একটু নড়বার সাধ্য নেই তার। দীপের গরম নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ছে। ও বুঝতে পারছে না কেমন অনুভূতি হচ্ছে, বাট বেশ ভালোও লাগছে। হঠাৎ মারিয়া লজ্জা পেয়ে দীপকে সরিয়ে দৌড়ে রুমের বাইরে চলে যায়। এদিকে রুমে বসে দীপ একা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কি হয়েছিল নিজেও বুঝতে পারেনি, কিন্তু আজ বড্ড ইচ্ছে করছিল ওকে ছুঁয়ে দিতে, ভালোবাসার সাগরে হারিয়ে যেতে ওকে নিয়ে। মারিয়া নিচের দিকে যাচ্ছিল, হঠাৎ নিশিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখতে পায়। কি রে, কই যাচ্ছিস? এই তো দীপ ভাইয়াকে নাস্তা দিতে। মারিয়া লক্ষ্য করলো নিশির চোখ মুখ জল জল করছে দীপের নাম নিতেই। তার মানে কি? ও গড, মারিয়ার আগেই বোঝা উচিত ছিল। মারিয়া গিয়ে ওর হাত থেকে নাস্তার প্লেট নিয়ে নেয়। কি হলো? তোর যেতে হবে না, আমি যাচ্ছি। কিন্তু আমি গেলে প্রবলেম কোথায়? প্রবলেম আছে বাস। দীপ রুমে ঘুমাচ্ছে আর ওকে জাগালে রাগ করবে, তাই তোর যাবার দরকার নেই। আমি গিয়ে খাবার রেখেই চলে আসবো। বলেছি না যাবার দরকার নেই। আর এটা কি শাড়ি পরেছিস? হ্যাঁ, পেট স্পষ্ট দেখা যাচ্ছে। এসব শাড়ি আর ভুলেও পরতে যাতে না দেখি। যা রুমে চলে যা। দূর যত সব। বলে নিশির আগে গজগজ করতে করতে রুমে চলে গেল। এদিকে মারিয়া এটা কেন করলো নিজেই বুঝতে পারছে না। তবে কেন জানি নিশিকে দীপের কাছে যেতে দিতে ইচ্ছে হচ্ছিল না।
মারিয়া দাঁড়িয়ে না থেকে খাবার খেয়ে দ্বীপের রুমে গিয়ে দেখে ও চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাতাসে সামনের চুলগুলো উড়ছে, হয়তো মনোযোগ দিয়ে কিছু দেখছে। দ্বীপ একবার পিছনে তাকায়। মারিয়ার দিকে তাকানোর সাহস হয় না ওর, তাই আবার চোখ ফিরিয়ে নেয়। মারিয়া নাস্তাটা রেখে চুপচাপ বেরিয়ে যায়। ওরও দ্বীপের সামনে যেতে বেশ লজ্জা লাগছে। খাওয়া শেষ হলে দ্বীপ রেডি হয়ে নিচে বেরিয়ে আসে। গায়ে কালো রঙের একটা শার্ট, কালো প্যান্ট আর সাদা জুতো, হাতে কালো ঘড়ি। তাকে দেখতে বেশ সুন্দর লাগছে। কালো রং গায়ের সাথে ফুটে উঠেছে। দ্বীপ নিচে গিয়ে দেখতে পায় সবাই গাড়ির কাছে দাঁড়ানো, শুধু মারিয়া বাদে। দ্বীপ গিয়ে সবার কাছে দাঁড়ায়। সবাই দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ দ্বীপের চোখ আটকে যায় একটা দৃশ্যে। মারিয়া সিঁড়ি থেকে নামছিল। বাতাসে ওর খোলা চুল বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল, আর ওর শাড়িটা সামলাতেও বেশ কষ্ট হচ্ছিল। আমাকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে সুন্দর দৃশ্যের একটি বর্ণনা দিতে, আমি নিঃসন্দেহে বলতাম জোরালো বাতাসে মেয়েদের শাড়ি সামলানোর দৃশ্য। দ্বীপ অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। সরি, আমি লেট, চলো বসা যাক। সবাই উঠে পড়ে। মারিয়া সামনের সিটে, দ্বীপ, নিশি আর ঈশিতা পিছনের সিটে, আর ওদের বাবা মা অন্য গাড়িতে। গাড়ি চলতে শুরু করে। হঠাৎ মারিয়ার চোখ যায় আয়নার দিকে। নিশি বারবার দ্বীপের দিকে চেপে বসছে। দ্বীপ যত ওর কাছ থেকে দূরে যাচ্ছে, নিশি ততই ওর দিকে চেপে বসছে। মারিয়া অনেকক্ষণ ধরে দেখছে। নিশি পারলে দ্বীপের কোলে চড়ে বসে। আর সহ্য হচ্ছে না ওর। হঠাৎ, গাড়ি থামাও। কি রে, তোর কি হলো? আমি সামনে বসতে পারবো না, প্রচন্ড ঝাঁকি লাগছে আর মাথাটাও ঘোরাচ্ছে। আচ্ছা, তুই এসে পিছনে বস, আমি সামনে আসছি। হঠাৎ মারিয়া বের হয়ে দ্বীপের পাশে বসে পড়ল। নিশিতাও গিয়ে সামনে বসলো। গাড়ি আবার স্টার্ট দিয়েছে। মারিয়া দ্বীপের কাছে ঘেঁষেই বসে আছে। বাতাসে ওর খোলা চুল বারবার দ্বীপের চোখে মুখে এসে পড়ছে। এদিকে দ্বীপেরও ওর চুলের মিষ্টি ঘ্রাণ বেশ ভালো লাগছে। এভাবে প্রায় 3 ঘন্টা পর ওরা শহরের শপিং মলে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে যে যার মতো শপিং করছে। শুধু নিশি দ্বীপের পিছন ছাড়ছে না, আর তাই মারিয়াও ওকে একা ছাড়ছে না। নিশি, তুই গিয়ে ওদিকে দেখে আয় না, কিছু তো কিনলি না। আচ্ছা ভাইয়া, আমার সাথে চলুন। হে ওয়েট, ভাইয়ার যেতে হবে কেন? দীপ আমার সাথে থাকবে, আমার ওর সাথে কিছু দরকার আছে, তুই যা। কিন্তু এত বড় একটা শপিং মলে একা একা যদি হারিয়ে যাই? তুই কি পিচ্চি বাবু যে হারিয়ে যাবি? কিছু হলে ফোন দিস, এখন যা। দীপ চলো, আমার কিছু কাজ আছে। বলে দ্বীপের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। দ্বীপ বেশ অবাক হয় ওর বিহেভিয়ার দেখে। এমন শুরু করছে কেন কে জানে। এদিকে নিশি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একা একাই শপিং করতে শুরু করে। আচ্ছা, এই শাড়িটা আমার গায়ে কেমন লাগবে? এসব না, তোমাকে তো ভালো লাগবে নীল শাড়িতে। আচ্ছা, নীল শাড়ি দেখান তো। লোকটা অনেকগুলো শাড়ি বের করে। একসাথে এতগুলো শাড়ি দেখে মারিয়া বেশ কনফিউজড হয়ে যায়। ও দ্বীপকে একটা সিলেক্ট করে দিতে বলে। দ্বীপ দেখতে থাকে। একটা শাড়ি বেশ ভালো লেগে যায় ওর। সোনালি পাড়ের নীল শাড়ি, আঁচলটাও একটু সোনালি রঙের। বেশ সুন্দর শাড়িটা, সাথে সাদা ব্লাউজ নিয়ে নেয়। ব্লাউজের হাতায় পুঁতির কাজ করা, তাই দেখতে ভালোই লাগছে। মারিয়ারও বেশ পছন্দ হয় ওটা। আচ্ছা, তুমি তো কিছু কিনলে না, যাও গিয়ে কিছু কিনে নিয়ে আসো, তারপর সবাই একত্রে লাঞ্চ করতে যাব। দ্বীপের কিছু কেনার ইচ্ছে নেই, তবে ও মারিয়ার জন্য কিছু কিনবে। নীল শাড়ির সাথে জিনিসটা বেশ মানাবে। কেনা হয়ে গেলে দ্বীপ মারিয়ার কাছে চলে যায়। এরপর সবার কেনাকাটা হয়ে গেলে একত্রে লাঞ্চ করতে চলে যায়। লাঞ্চ করা হয়ে গেলে সবাই গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা দেয়। শীতের দিন বেশ ছোট হয়, যেতে যেতেই সূর্য ডুবে যাবে। ওরা অর্ধেক রাস্তাও আসেনি, এখনই সন্ধে হয়ে গেছে। বেশ ঠান্ডার কারণে জানালার গ্লাসটা নামিয়ে রাখা হয়েছে। দ্বীপের বেশ ক্লান্ত লাগছে, বারবার ঘুমিয়ে পড়ছে। কেন জানি গাড়িতে উঠলেই বেশ ঘুম পায় ওর। মাথাটা সোজা রাখার ট্রাই করছে অনেক, বাট পারছে না। হঠাৎ মারিয়া ঘাড়ে কিছু অনুভব করে। ও তাকিয়ে দেখে দ্বীপ ওর কাঁধে মাথা দিয়েই ঘুমিয়ে আছে। ও দ্বীপকে জাগালো না। বেশ মায়াবী লাগছে দ্বীপকে দেখতে ওর কাছে। ও দ্বীপের মাথায় হাত দেবে কিনা ভাবছে। কিছুক্ষণ পর ভাবা বাদ দিয়ে দ্বীপের মাথায় হাত বুলিয়ে দিল। দ্বীপ আরাম পেয়ে মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। মারিয়া পুরো শকড। ভালো ঝামেলায় পড়েছে ও। কেউ দেখলে কি হবে ভেবে পাশে তাকিয়ে দেখে নিশিরও দ্বীপের মতো অবস্থা, ঝিমোচ্ছে, আর ঈশিতা ফোন টিপছে।
ভালোই হয়েছে, অন্ধকারে কেউ দেখতেও পারছে না। মারিয়া চুপচাপ ওর মাথায় হাত বুলোতে শুরু করে। দীপকে বেশ ভালো লাগছে ওর কাছে। প্রায় 1 ঘন্টা পর ওরা বাড়ি পৌঁছয়। দীপের ঘুম ভেঙে যায়। ও পুরো পথ মারিয়ার ঘাড়ের ওপরই শুয়েছিল। ঘুম ভেঙে নিজেকে এখানে দেখে অবাক হয়। ওর সাথে সাথে মারিয়াকে সরি বলে। এখন প্রায় রাত 11টা। দীপ ছাদে দাঁড়িয়ে আছে। ঠান্ডা হাওয়ায় ভালো লাগছে, আবার খুব শীতও লাগছে। আজকে চাঁদটা যেন আরো ছোট হয়ে গিয়েছে, কিন্তু আকাশে অজস্র তারার মেলা। যদি পাখির মতো ওড়া যেত তবে বেশ ভালো হতো। ওই সীমানা পেরিয়ে কত দূরে উড়ে চলে যাওয়া যেত। দীপ এসব ভাবছিল। হঠাৎ কেউ এসে ওকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। ও চমকে উঠে পেছনে তাকায়। তুমি এত রাত এখানে কি করছো, আর এসবের মানে কি? বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। প্লিজ ফিরিয়ে দেবেন না আমাকে। কি মাথা ঠিক আছে? কি বলছো এসব? সত্যি বলছি, আমি আপনাকে অনেক ভালোবাসি। লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতাম। বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যি ভালোবাসি। কি বলছো তুমি এসব? আমি তোমাকে বোন ছাড়া অন্য সব কিছু ভাবি না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি। শোনো, এগুলো কোনোদিন সম্ভব নয়। আমি তোমার মা বাবাকে নিজের মা বাবার মতো ভাবি, আর তারাও আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন। তোমাদেরকেও আমি আপন বোনের মতো ভালোবাসি। এর বাইরে অন্য কিছু কোনো দিনও সম্ভব না। কেন সম্ভব নয়? আচ্ছা, আপনি চাইলে আমার সাথে যা ইচ্ছে করতে পারেন, তবুও আমি আপনাকেই চাই। ছি, আমি তোমাকে এত বাজে ভাবিনি। আর ভাবছো কি শরীরের লোভ আমার নেই? জাস্ট গেট লস্ট ফ্রম হেয়ার। আমি তোমার চেহারাও দেখতে চাই না আর। নিশি চুপচাপ কাঁদতে কাঁদতে চলে যায়। দীপের মেজাজটা বড্ড গরম হয়ে আছে। ও আরও কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকে। এদিকে মারিয়া বেশ খুশি। নিশিকে চুপি চুপি ছাদে যেতে দেখে ও নিশির পিছন পিছন ছাদে চলে যায়। ছাদে গিয়ে ও লুকিয়ে লুকিয়ে সব ঘটনা দেখে। দীপ নিশিকে ফিরিয়ে দেয়ায় ও বেশ খুশি হয়েছে। সকাল থেকে এটা নিয়ে ও বড্ড চিন্তায় ছিল। এখন বেশ ফ্রি লাগছে। তবে নিশি যখন দীপকে জড়িয়ে ধরেছিল, মারিয়ার ইচ্ছে হয়েছিল ওকে গিয়ে খুন করতে। বারবার এমন মনে হচ্ছিল কারণ কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাচ্ছে। মারিয়া বিছানায় বসে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরদিন আজকে বিয়ের অনুষ্ঠানের জন্য সবাই বেশ বিজি। দীপও ছোটাছুটি করছে, বারবার প্রচণ্ড ঘামছে। শাওয়ার নিতে রুমে যাবে, তখনই মারিয়ার সাথে দেখা। নীল শাড়ি আর সাদা ব্লাউজে ওকে এত পরিমাণ সুন্দরী লাগছে, দীপ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর। মনে হচ্ছে চানটা ভুল করে নিচে নেমে এসেছে। ধ্যাৎ, তুমিও না। যা সত্যি তাই বলছি। আচ্ছা, আমি নিচে যাই, তুমি রেডি হয়ে আসো। না না, আমার সাথে রুমে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? চলো, তাহলেই দেখতে পারবে। আচ্ছা চলো। দীপ রুমে গিয়ে মারিয়ার জন্য কেনা কাচের চুড়িগুলো বের করে। মারিয়া অবাক হয় এতগুলো চুড়ি দেখে। ওয়াও, চুড়ি আমার ভীষণ ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। এই নাও, এই নীল চুড়িগুলো পরিয়ে দাও। আমি? কেন, কোনো প্রবলেম আছে? না। বলে দীপ চুড়ি জোড়া ওর হাতে পরিয়ে দেয়। ফর্সা হাতে চুড়িগুলো বেশ সুন্দর লাগছে। দীপ ফ্রেশ হতে চলে গেল, আর মারিয়া ও রুমে বসে রইল। মারিয়া ঠিক করেছে দুজনে একত্রেই নিচে যাবে। দীপ ফ্রেশ হয়ে বেরোলে ওরা একত্রে নিচে চলে যায়। দীপের গায়ে নীল পাঞ্জাবি আর সাদা পাজামা, দুজনকেই বেশ মানিয়েছে একসাথে। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আর নিশি ভুল করেও দীপের সামনে আসেনি। বিকেলে ঈশিতাকে নিয়ে যায়। যাবার আগে ও সবাইকে জড়িয়ে ধরে বেশ কান্না করছিল। দীপেরও বেশ খারাপ লেগেছে। রাতে ওরা যে যার ব্যাগ গুছিয়ে নিয়েছে, সকালের ট্রেনেই ঢাকা ফিরে যাবে। পরদিন সকালে ওরা ট্রেনে গিয়ে বসে পড়ে। মারিয়ার চাচা চাচি ওদের আসতে দিতে চাইছিল না, বাট কি করার, অনেক দিন হয়ে গেছে। তাছাড়া দীপের কলেজ, মারিয়াদের অফিস, এসব ভেবে ওদের চলে আসতে হলো। রাতে ওরা বাসায় পৌঁছালো। দুজনেই ক্লান্ত ছিল, তাই কারোর সাথে তেমন কথা হয়নি। পরদিন এদিকে আজ প্রায় 10 দিন পরে দীপ কলেজে এসেছে। বেশ তাড়াতাড়ি চলে এসেছে। হঠাৎ কেউ ওর কলার টানতে টানতে ক্লাসরুমে গিয়ে দরজা লাগিয়ে ঠাস ঠাস করে দুটো চড় মারে ওর গালে। ঠাস করে চড় খেয়ে দীপের গাল লাল টকটকে হয়ে গেছে।
ও গালে হাত দিয়ে ডলছে, কিন্তু ব্যথা কমছে না। গালের চামড়ার সাথে হাতের ছোঁয়া লাগতেই ব্যথা আরও বেড়ে যাচ্ছে। ও রাগি চোখে সামনের দিকে তাকিয়ে আছে। আমাকে মেরে নিচে কাঁদছিস কেন? নিশ্চুপ, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। কি হলো, কথা বলছিস না কেন? আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাগে আমি কি করেছি বুঝতে পারিনি, প্লিজ ফরগিভ মি। আমি কি করলাম? মারলি কেন? কোথায় ছিলে এতদিন? কত খুঁজেছি তোমাকে, ফোন অফ, কলেজে আসো না। আমি পুরো পাগলের মতো হয়ে গেছি তোমার জন্য। আসলে এতবার ফোন দিয়েছি, বারবার সুইচ অফ। কত খোঁজ করেছি, বাট কেউই কিছু বলতে পারেনি। বাট তাই বলে এভাবে মারবি? এতদিন পর কলেজে এলাম, আর এসে এভাবে? তুমি বসো, আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি। দরকার নেই, জ্বরটা এত জোরে ছিল মনে হচ্ছে দাঁতগুলো সব পড়ে গেছে। এখন বরফের দরকার নেই, একটা আইসক্রিম নিয়ে আয়। আচ্ছা তুমি বসো, আমি এক্ষুনি আসছি। দীপ এখনো বসে আছে। ইরার কথাগুলোর মানে কিচ্ছুই বুঝতে পারছে না, তবে গালে বেশ পেইন হচ্ছে, এটাও টের পাচ্ছে ভালোভাবেই। কিছুক্ষণের মাঝে ইরা আইসক্রিম নিয়ে দৌড়ে আসে। এই নাও আইসক্রিম, থাক আমি খাইয়ে দিচ্ছি। দীপ অবাক হয়ে ওর দিকে তাকায়। ইরার আজ কি হয়েছে ও বুঝতে পারছে না, তবে ও অবাক হচ্ছে, এটা কি সেই ইরা অল টাইম রাগে নাক ফুলিয়ে বসে থাকতো যে? আর ইরার দিকে তাকিয়ে অবাক না হয়ে পারে না। হয়তো একদিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, বেশ শুকিয়ে গেছে, আর চোখের নিচেও কালি পড়ে গেছে। চলো বাইরে চলো। কেন? আজ আমরা ক্লাস করব না, সারা শহর ঘুরবো। কি? এতদিন পর কলেজে এলাম আর ক্লাস করবো না? তুমি চলো তো। বলে ইরা ওর হাত টেনে নিয়ে যেতে থাকে। এদিকে দীপেরও তেমন আপত্তি ছিল না, তাই ও ইরার সাথে বের হয়। দুজনে একটা রিকশায় উঠে বসে। রিকশা চলছে আপন গতিতে। ইরাকে বেশ খুশি খুশি লাগছে। দীপ কিচ্ছু বুঝতে পারছে না ওর মনে কি চলছে। এই চলো না, ফুচকা খাবো। এই মামা দাঁড়ান তো। রিকশা থেকে নেমেই ইরা দৌড়ে ফুচকার দোকানে গিয়ে এক্সট্রা ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করে। দীপ রিকশার ভাড়া মিটিয়ে চলে এসে ইরার পাশে বসে পড়ে। কিছুক্ষণের মাঝেই ওদের ফুচকা সার্ভ করা হয়। ইরা হাতে নিয়েই খাওয়া শুরু করেছে। এত ঝাল হয়েছে যে চোখ দিয়ে পানি পড়ছে, তবুও খেয়েই চলেছে। আর দীপ খাওয়া ছেড়ে ওর দিকে হা করে তাকিয়ে আছে। ইরা হঠাৎ বুঝতে পারলো দীপ ওর দিকেই তাকিয়ে আছে। ও নিজেও দীপের দিকে তাকালো। খাচ্ছ না কেন? খাচ্ছি। আচ্ছা ওয়েট, হা করো তো। কেন? চুপচাপ হা করো। দীপ হা করতেই ইরা ওর মুখে ফুচকা ঢুকিয়ে দেয়। দীপ এক কামড় দিতেই মুখে যেন আগুন জ্বলছে, জিহ্বার সাথে ঠোঁটটাও প্রচন্ড জ্বলছে। দীপ কি করবে বুঝতে পারছে না। খাবারটা ফেলতেও পারছে না, আবার গিলতেও পারছে না। দীপ আবার কামড় দিতেই এবার সরাসরি বোম্বাই মরিচের ওপর কামড় পড়ে। দীপ ওটা না চাইবিয়ে গিলে ফেলে। এখন আর সহ্য করা যাচ্ছে না, ঝালে সব এলোমেলো হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। দীপ নড়তেও পারছে না ঝালে। ইরা বুঝতে পারলো ওর প্রচন্ড ঝাল লেগেছে, তাই ওর সামনে পানির বোতল ধরতেই 2 লিটারের একটা বোতল একেবারে সাবাড় করে দিল। তবুও ঝাল কমছে না। রাগে নিজের চুল টানতে ইচ্ছে করছে দীপের। খাওয়া শেষ হলে ওরা আবার রিক্সা নেয়। দীপ কোনো কথা বলার মুডে নেই, মুখ খুললেই ঝাল লাগছে। ইরাকে বাসার সামনে নামিয়ে দিয়ে দীপ নিজেও বাসায় চলে আসে। বাসায় গিয়ে দীপ অবাক হয়, মারিয়া দীপের মায়ের সাথে কিচেনে রান্না শিখছে। আজকে যা রান্না হয়েছে সব দীপের ফেভারিট, কিন্তু ঠোঁটের আর জিহ্বার যা অবস্থা, মনে হচ্ছে না খেয়েই থাকতে হবে। দুপুরে সবাই খেতে বসলো, কিন্তু দীপ কিছুই খেতে পারছে না। খাবারগুলো দেখে খেতে ইচ্ছে করছে, বাট ও নিজের অবস্থাটাও ভালোই বুঝতে পারছে, তাই খাবার নিয়ে বারবার নাড়াচাড়া করছে। কি হলো, খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। কিছুক্ষণ পর দীপ কোনো মতে খাবারটা শেষ করে উঠে পড়ে। ঠোঁটে মনে হচ্ছে আগুন জ্বলছে এখনো। দীপ রুমে গিয়ে সোফায় শুয়ে পড়ে। এই দীপ, ওঠো। কি হয়েছে বলো? আমরা ঘুরতে যাব। কিন্তু? কোনো কিন্তু নয়, চলো। কিছুক্ষণের মাঝে ওরা রেডি হয়ে বেরিয়ে পড়ে। দুজনেই রাস্তার পাশে হাঁটছে। হঠাৎ অসাবধানতাবশত পায়ে ধাক্কা খায় একটা ইটের সাথে। মারিয়া প্রচন্ড পায়ে ব্যথা অনুভব করে। আহ! কি হলো? হাঁটতে পারছি না, পায়ে প্রচন্ড ব্যথা করছে। বাট এখানে তো রিক্সা নেই। তুমি আমার কাঁধে ভর দিয়ে হাঁটার চেষ্টা করো, মরে গেলেই তো রিক্সা পেয়ে যাবো। মারিয়া ওর কাঁধে ভর রেখে হাঁটতে চেষ্টা করে, বাট কিছুতেই পারে না।
পা ফেললে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। আউ, পারছি না হাঁটতে। দীপ হঠাৎ ওকে কোলে তুলে নেয়। মারিয়া পড়ে যাওয়ার ভয়ে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরে থাকে। দীপ ওকে কোলে করে মোড় পর্যন্ত এগিয়ে এসে একটা রিক্সা খুঁজে পায়। মারিয়াকে রিক্সায় বসিয়ে দ্রুত হসপিটালে নিয়ে যেতে বলে। ডাক্তার ওকে চেক আপ করে বুঝতে পারেন ওর পা মচকে গেছে। ওর পা ভালোভাবে ব্যান্ডেজ করে দেন আর 15 দিন রেস্ট নিতে বলেন। দীপ ওকে কোলে করে চেম্বার থেকে বেরিয়ে রিক্সায় ওঠে। বের হবার সময় সবাই ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। মারিয়া বেশ লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে দীপের বুকে মাথা লুকায়। রিক্সা থেকে নেমে দীপ বাসায় ঢুকে মারিয়াকে ওর বেডরুমে নামিয়ে দিয়ে আসে। নিচে গিয়ে মাকে তেল গরম করতে বলে। তেল গরম করে কি হবে? মারিয়ার পা মুচকে গেছে, প্রচন্ড ব্যথা পেয়েছে ও। কি বলছিস এসব? তুই দাঁড়া, আমি এখনই গিয়ে ওকে দেখে আসছি। আচ্ছা যাও। তেল গরম করা হয়ে গেলে দীপ রুমে গিয়ে দেখে ওর মা মারিয়ার সাথে কথা বলছে। দীপ গিয়ে বিছানায় ওর পাশে বসে পড়ে। আচ্ছা আমি আসছি, চলো ওই রাতের জন্য খাবার তৈরি করেছি, তুই ওকে ভালোভাবে মালিশ করে দে। বলে দীপের মা চলে যায়। দীপ মারিয়ার ব্যান্ডেজটা খুলে ওখানে তেল মালিশ করে দিতে লাগলো। মারিয়ার শুরুতে বেশ ব্যথা লাগছিল, কিন্তু এখন একটু স্বস্তি লাগছে। পায়ে ব্যথাটা হালকা কমেছে, কিন্তু এখনো বেশ যন্ত্রণা হচ্ছে। এখন কেমন লাগছে? ফিলিং বেটার। দীপ আরো কতক্ষণ গরম তেল মালিশ করে দেয়। রাতের খাবার মারিয়ার জন্য দীপ উপরে নিয়ে এসে মারিয়াকে খাইয়ে দেয়। মারিয়াও চুপচাপ দীপের হাতে খেয়ে নেয়। এভাবে খেতে বেশ ভালো লাগে ওর। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। মারিয়ার রুমে বসে থাকতে আর ভালো লাগছে না। দীপ বসে বসে ফোন টিপছে। মারিয়ার কিচ্ছুই ভালো লাগছে না। আচ্ছা চলো না ছাদে যাই। কিন্তু এভাবে? ওকে চলো। দীপ ওকে কোলে করে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মারিয়াকে এক কোনায় চেয়ারে বসিয়ে দেয় আর দীপ ওপাশে বসে পড়ে। মনে হচ্ছে বৃষ্টি হবে। কিছুক্ষণের মাঝে চারপাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। দীপ মারিয়াকে নিয়ে নিচে যেতে চেয়েছিল, কিন্তু মারিয়া বায়না ধরলো বৃষ্টিতে ভিজবে। তাই দীপ ওকে কোলে নিয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকে। ভিজে গিয়ে মারিয়াকে বেশ সুন্দর লাগছে। দীপ অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। মারিয়া ও শীতল চাহনি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। দুজনেই চুপচাপ। চারপাশের শীতলতা আরও বাড়ছে আর ওদের দুজনের শরীরের উষ্ণতাও বাড়ছে। দুজনের চোখে চোখে অনেক কথা বলছে। মারিয়ার ঠোঁট জোড়া কাঁপছে। দীপ ওর কাঁপতে থাকা ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে পুরে নেয়। মারিয়া চমকে উঠে দীপের চুল আঁকড়ে ধরে। দুজনারই অদ্ভুত ফিলিংস হচ্ছে। বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে। প্রায় 5 মিনিট হয়ে গেল, কেউ কাউকে ছাড়ছে না। দুজনেই পাগলের মতো একে অপরকে আঁকড়ে ধরে আছে। কিছুক্ষণ পর দীপ ওকে ছেড়ে দেয়। মারিয়া লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকে, আর দীপ ওর দিকে তাকাতে বেশ লজ্জা পাচ্ছে। তাই ওকে চুপচাপ ওকে কোলে নিয়ে চলে আসে। নিচে এসে মারিয়া ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে, আর দীপও ড্রেস চেঞ্জ করে। এরপর দীপ ওকে কোলে করে এনে বিছানায় শুয়ে দেয়। মারিয়া বিছানায় শুয়ে পড়ে আর দীপ সোফায় শুয়ে পড়ে। তখনকার কথা ভাবতেই মারিয়া বেশ লজ্জা পাচ্ছে। নিজের কি হয়েছিল বুঝতে পারেনি। ও দীপকে আরো কাছে চাইছিল। দীপের ছোঁয়া যেন ওকে পাগল করে তুলছে। দৃশ্যটা মনে পড়তেই এখনো বেশ লজ্জা লাগছে ওর। এদিকে দীপের বেশ অনুশোচনা হচ্ছে। এটা কি করলো? মারিয়া কি ওকে কখনো ক্ষমা করবে? কিভাবে করতে পারলো এটা? মারিয়া ওদের এত সাহায্য করছে, আর শেষে দীপ কিনা। দীপ আর ভাবতে পারছে না। প্রচণ্ড খারাপ লাগছে। যদিও বেশ ঠান্ডা লাগছে, তবু দীপ ঘামছে। পরের দিন সকালে উঠে দীপ মারিয়াদের অফিসে চলে যায়। মারিয়া অসুস্থ, তাই বাধ্য হয়ে ওকেই যেতে হচ্ছে। দীপ ভালোভাবে রেডি হয়ে নিল। ব্লু প্যান্টের উপর সাদা শার্ট, আর তার উপর ব্লু ব্লেজার, পায়ে বাদামি রঙের শু, আর হাতে হাত ঘড়ি। সব মিলিয়ে দীপকে দেখতে বেশ ভালো লাগছে। মারিয়া ওকে দেখে একদম অবাক। ফুল বিজনেসম্যানদের মতো লাগছে। যদিও স্যুটটা মারিয়ার বাবার, তবুও দীপের গায়ে বেশ ফিটিং হয়েছে। মারিয়া বারবার ওকে দেখছে। যতবার দেখছে আরো আরো ভালো লাগছে। আচ্ছা আমি গেলাম। একা একা নামতে চেষ্টা করবে না, আর কিছু দরকার হলে অধরা কত আম্মুকে বলবে। নিচে নামবে না, ওকে? দীপ নাস্তা করে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। যাবার সময় মারিয়া ওকে গাড়ির চাবি দিয়ে দেয়। দীপ গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অফিসে গিয়ে তেমন কোনো কাজ করতে হয় না। মারিয়াদের পিয়ে ওকে কাজ বুঝিয়ে দেয়। অফিস শেষ হলে দীপ বিকেলের দিকে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে রুমে গিয়ে দীপ দেখতে পায় অধরা আর মারিয়া গল্প করছে। ওকে দেখে দুজনেই চুপ হয়ে যায়। আচ্ছা প্লিজ চলো না, বাইরে ঘুরতে যাব। ম্যাম, আপনি হয়তো
আমার পায়ের দিকে তাকাতে ভুলে গেছেন। তো কি হয়েছে? তুমি তো আমাকে কোলে করে নিয়ে ঘুরবে। হায় আল্লাহ, এটা কি বলে ফেললাম। অধরাও রুমে, কি ভাবছে কে জানে। এদিকে দীপ হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে, কথাটা যেন বিশ্বাস করছে না। সে হাসি দিয়ে মারিয়ার কাছে গিয়ে কোলে তুলে নেয়। এদিকে অধরার সামনে এভাবে কোলে নেয় মারিয়া বেশ লজ্জা পায়। ও চুপচাপ দীপের বুকে মাথা লুকিয়ে থাকে। বাহ, কি ভালোবাসা। এই, তুই চুপচাপ রুমে যা, মার খেতে না চাইলে। আমাকে মারতে হলে ভাবিকে কোল থেকে নামিয়ে আনতে হবে। তুই আমাকে মারতে পারবি না বলে ভেঙচি দিয়ে দৌড়ে চলে যাই। দীপ মারিয়াকে কোলে করে দোতলা থেকে ধীরে ধীরে নেমে ওকে গাড়িতে ড্রাইভারের পাশের সিটে বসিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে পড়ে। তা কোথায় যাবে? পার্কে। দীপ গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে পার্কে পৌঁছে যায় ওরা। মারিয়াকে অবাক করে দিয়ে দীপ ওকে কোলে তুলে নিয়ে পার্কের মাঝে হাঁটতে থাকে। সবাই আরসোকে এটা দেখছে ভেবে মারিয়া বেশ লজ্জা পায়। দীপ ওকে ভেতরে নিয়ে একটা বেঞ্চে বসিয়ে নিজে ওর পাশে বসে পড়ে। আমার না ফুচকা আর আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে, প্লিজ এনে দাও না প্লিজ। আচ্ছা তুমি বসো, আমি আসছি। দীপ গিয়ে ওর জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আসে। ফুচকা দেখে গতকালের কথা মনে পড়ে যায় ওর, মুখটা যেন এখনো জ্বলছে। দীপ ওর জন্য এক প্লেট ফুচকার আইসক্রিম কিনে নিয়ে আসে। মারিয়া ফুচকার আইসক্রিম একত্রে খাচ্ছে। দীপ অবাক হয় ওর খাওয়া দেখে। প্রতিটা মেয়ে কি ফুচকা দেখলে আস্ত রাক্ষসী হয়ে যায়? দীপ ভাবছে। পার্কটা একটা নদীর পাশে, শেষ বিকালের সূর্য ডুবছে। মনে হচ্ছে সূর্যটা নদীর মাঝে তলিয়ে যাচ্ছে। নদীতে বেশ কিছু লঞ্চ ট্রলার চলাচল করছে। বেশ ঠান্ডা পরিবেশ, পাখিগুলো নিড়ে ফিরছে, দেখতে খুব ভালো লাগছে। ওরা এভাবে আরো কিছুক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে আসে। বাসায় ফিরতে অধরা এসে সামনে দাঁড়ায়। ভাইয়া, আমার জন্য কি এনেছিস? তোর জন্য আবার কি আনতে হবে? কিছু আনিনি তোর জন্য। ও, গাড়িতে প্যাকেটটা রাখা আছে, যা গিয়ে নিয়ে আয়। সত্যি? হুম। লাভ ইউ ভাইয়া। আমি ওকে উপরে দিয়ে আসছি, তুই রুমে যা। আচ্ছা। এভাবে প্রায় 15 দিন কেটে যায়। এই কয়েকদিনে দীপ মারিয়ার প্রচন্ড পরিমাণ কেয়ার করছে। মারিয়ার পাটা ঠিক হয়েছে, যদিও হালকা প্রবলেম হয়, তবুও হাঁটতে পারে। রাত 12টা। মারিয়া ইদানিং দীপকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। ওর সব ভাবনা জুড়ে দীপ। নিহালের সাথে ফোনে কথা বলতে ভালো লাগে না, কিন্তু দীপ যা করে সেটাই ওর ভালো লেগে যায়। এমন কেন হচ্ছে মারিয়া কিছুই বুঝতে পারছে না। আচ্ছা, আমি কেন এত ভাবছি ওকে নিয়ে? সবসময় শুধু ওর কথাই ভাবি ইদানিং। তবে ও বুঝতে পারছে দীপকে নিজের মনে জায়গা দিয়ে দিয়েছে সে। এদিকে পড়ার টেবিলে মন বসছে না ইরার। দীপের কথা বারবার ভাবছে সে। আচ্ছা, ও এত সুইট কেন? সবার সাথে এভাবে হাসি মুখে কথা বলে। ওকে আমার বেশ ভালো লাগে। সত্যি বলতে আমি হয়তো ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে কিভাবে বলবো এটা? দীপ রুমে বসে আছে। ইদানিং শরীরটা বড্ড খারাপ যাচ্ছে ওর। সাদা চামড়ার নিচে কালো ছোপ ছোপ পড়ে গেছে। চোখে সাদা অংশ লাল হয়ে যাচ্ছে, আর হাড়ে চাপ দিলে ব্যথা অনুভব হয়। দীপ আজকে ডাক্তারের কাছে গিয়েছিল, কতগুলো টেস্ট করেছেন ওর। কাল রিপোর্ট দেওয়ার কথা। পরদিন কলেজে না গিয়ে দীপ হসপিটালে রিপোর্ট আনতে চলে যায়। আজ খাবার সময় হঠাৎ তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল। দীপ এটা দেখে বেশ ঘাবড়ে গিয়েছে। আচ্ছা, আমার রিপোর্ট আসার কথা ছিল, আপনি প্লিজ চেক করুন। স্যার, আপনার নামটা বলেন প্লিজ। দীপ। হ্যাঁ, আপনার ফাইল এসেছে। ডাক্তার আরিফ সেটা পর্যবেক্ষণ করছেন, আপনি তার কাছে যেতে পারেন। ওকে। দীপ হেঁটে ওনার চেম্বারে পৌঁছে যায়। দরজার সামনে দাঁড়িয়ে নক করে। আসতে পারি? ও হ্যাঁ, আসো। দীপ গিয়ে চুপচাপ বসে পড়ে। মিস্টার আরিফ বলতে শুরু করে, দেখো দীপ, আমার কথাগুলো মন দিয়ে শুনবে। তোমার রিপোর্টটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তারপর আরও 5 জন ডক্টরকে রিপোর্টটা দেখিয়েছি। আমি ভেবেছিলাম রিপোর্টটা ভুল, বাট তারা সবাই বলেছেন এটাই সত্যি। কি হয়েছে আমার? তোমার রক্তে লোহিত রক্তকণিকার চেয়ে শ্বেত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সোজা কথায়। বলুন। তুমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। কথাটা যেন দীপের বুকে চাকু দিয়ে আঘাত করে। ওর দৃষ্টি ঝাপসা হয়ে যেতে শুরু করে। দীপ চোখে দেখতে পারছে না, দৃষ্টি আরো ঝাপসা হয়ে আসছে। চোখের পানি যেন কোনো বাধা মানছে না। এমনটা হবার তো কথা ছিল না, তবে ভাগ্য কেন ওর সাথে এমন নিষ্ঠুর খেলা খেলছে? দীপ কিছুই বুঝতে পারছে না। দেখুন মিস্টার দীপ, আপনি চিন্তিত হবেন না, এখনো কিছু হয়নি। আপনি চাইলে আজ থেকেই আপনার ট্রিটমেন্ট শুরু করব।
এইভাবে ভেঙে পড়লে আরও দুর্বল হয়ে যাবেন। আপনার বডির ফিজিক্যালি আর মেন্টালি সাপোর্ট খুব প্রয়োজন। দীপ কিছুই বুঝতে পারছে না। দীপ চোখ মুছে উঠে পড়ল, ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলো। চোখের পানি যেন কোনোভাবে বাদ মানছে না। ও চোখটা শার্টের হাতা দিয়ে মুছে আবারও হাঁটা শুরু করলো। রাস্তার লোক এভাবে ওকে কাঁদতে দেখে অদ্ভুত চোখে তাকিয়েছে। দীপের কোনো দিকে খেয়াল নেই। ও চুপচাপ ফুটপাত ধরে হাঁটছে আর চোখের পানি ফেলছে। এদিকে মারিয়া আজ বড্ড খুশি। ও কাল রাতে বুঝতে পেরেছে দীপকেও ভালোবেসে ফেলেছে। একটু না, বড্ডই ভালোবেসে ফেলেছে দীপকে। অফিস রুমে বসে ভাবছে কালকেই দীপকে এটা জানিয়ে দেবে। অফিসের কাজে মন বসছে না। বারবার দীপের ফেসটা ওর চোখের সামনে ভাসছে, আরও মুসকে মুসকে হাসছে। রাস্তায় হাঁটতে গিয়েও দীপের পা যেন আর চলছে না। ওর ভাবতেই বেশ কষ্ট হচ্ছে এই সুন্দর পৃথিবীতেও আর জাস্ট অল্প কিছুদিনের মেহমান। আর কিছুদিন পরও থাকতে পারবে না এই সুন্দর পৃথিবীর মাঝে। মা আর অধরার কথা ভাবতেই চোখটা আবার ভিজে ওঠে ওর। ওর কিছু হয়ে গেলে তাদেরকে দেখবে, কি হবে তাদের? দীপ ভাবতে পারছে না আর। কাঁদতে কাঁদতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর। বেশ কিছুক্ষণ পর দীপ বাসায় ফেরে। চোখের পানি আরেকবার মুছে বাসায় ঢোকে। রে বাবা, এই দুপুরবেলা কোথায় গিয়েছিলি? এই তো মা, একটু বের হয়েছিলাম। আচ্ছা, খেতে আয়। তোর প্রিয় কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, আয় তাড়াতাড়ি খেতে আয়। আমি হাত ধুয়ে দিই। নে বস। মা, আজকে তুমি খাইয়ে দেবে? আরে এতদিন পর মায়ের হাতে খেতে ইচ্ছে হচ্ছে, নে হা কর। দীপ খেতে শুরু করে। অনেক দিন পর মায়ের হাতে খেয়ে বেশ ভালো লাগছে ওর। ওর চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাবা, তুই কাঁদছিস কেন? কই না তো, কাঁদছি না। খাবারটা বেশ মজার হয়েছে মা। আজকে তোর কি হয়েছে বাবা, এরকম আচরণ করছিস কেন? কিছুই হয়নি, তুমি খাইয়ে দাও। বাহ, এখানে কি হচ্ছে? সব ভালোবাসা কি ভাইয়াকে দিয়ে দেবে নাকি? দীপ কোনো কথা বলছে না। অন্যদিন হলে হয়তো অধরার সাথে ঝগড়া করত, কিন্তু আজ কিছুই বলছে না সে। আয় তুইও খেতে আয়, এই চেয়ারে বস। এই ভাইয়া, তোর কি মন খারাপ? না। তাহলে আজ কথা বলছিস না কেন? এমনি কিছু ভালো লাগছে না। মা, আমার খাওয়া শেষ, আমি রুমে যাচ্ছি। দুজনেই দীপের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর আচরণ আজকে সবাইকে অবাক করছে। দীপ রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ টেবিলের কাছে ওর হাতের সাথে ধাক্কা লেগে কিছু একটা পড়ে যায়। দীপ সেটা তুলে দেখে একটা ডায়েরি। ডায়েরিটা দীপ টেবিলে রাখতে যাবে, কিন্তু কিছু লেখায় ওর চোখ আটকে যায়। দীপ পড়তে শুরু করে। আচ্ছা ডিয়ার ডায়েরি, আমি তোমার সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব। তোমাকে বলার কারণ, তুমি তো আর কাউকে বলে দিতে পারবে না, তাই না? তাই তোমাকেই কথাগুলো বলবো। জানো, ইদানিং দীপকে বেশ ভালো লাগছে আমার কাছে। ওকে দেখলেই সব এলোমেলো হয়ে যায়, নিজেকে ঠিক রাখতে পারি না, হৃদস্পন্দন বেড়ে যায়। ও আমাকে স্পর্শ করলে সারা শরীরে একটা শিহরণ খেলে যায়। কেন এমন হয় কিছুই বুঝতে পারি না। আচ্ছা, আমি কি দীপকে ভালোবাসি? কিন্তু তা কি করে হয়? আমি তো নেহালকে ভালোবাসি, কিন্তু ওর প্রতি এরকম অনুভূতি কখনো হয়নি। কেন আমি চোখ বন্ধ করলে শুধু দীপকেই দেখতে পাই? কেন ওর কোথাও কেটে গেলে আমার যন্ত্রণা হয়? আমি কিছুই বুঝতে পারছি না। জানো ডায়েরি, আমার সামান্য পা মুচকে যাওয়াতে ও আমার বড্ড কেয়ার করেছে। একটা মুহূর্তের জন্য একা ছাড়েনি। প্রতিটা দিন আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিত। ও আগেও দুবার নিজের কথা না ভেবে আমার জীবন বাঁচিয়েছে। আমি সত্যি ভাগ্যবতী ওর মতো কাউকে পাশে পেয়ে। আমাদের বিয়েটা প্রথমে মেনে নিতে পারিনি, কিন্তু এখন ওকে নিজের স্বামী হিসেবে মানতে শুরু করেছি। জানো ডায়েরি, আমি কালকেই ওর কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করব। আর চাপিয়ে রাখতে পারছি না নিজের ভালোবাসাটা। এরপর আর ডায়েরিতে কিচ্ছু লেখা হয়নি। ডায়েরিতে আজকের তারিখ দেয়া। দীপ ধপ করে খাটে বসে পড়ল। ওর হাত পা এখনো কাঁপছে। দীপ নিজেও জানে ও নিজে মারিয়াকে মনে প্রাণে অনেক ভালোবাসে, কিন্তু মারিয়ার মনের কথা জানতে পেরে আজও সত্যি অবাক হয়েছে। তবে এটা হতে পারে না, ওকে কিছু একটা করতেই হবে। ও সাময়িক আনন্দের জন্য মারিয়াকে সারা জীবন কাঁদাতে পারবে না।
দীপ উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে মারিয়া সন্ধ্যার সময় বেশ টায়ার্ড হয়ে বাসায় ফিরে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দীপকে খুঁজতে থাকে, কিন্তু দীপ দরজা লাগিয়ে বসে আছে। মারিয়ার কাছ থেকেও নিজেকে যতটা সম্ভব আড়াল করতে চাইছে। মারিয়ার মন বেশ খারাপ, কেন বুঝতে পারছে না। বেশ কষ্ট হচ্ছে ওর। ও চুপচাপ রুমে শুয়ে পড়ল। এদিকে রাত প্রায় 12:30। দীপ উঠে ছাদে চলে যায়। সন্ধ্যে থেকে রুমে আটকে থাকতে থাকতে রুমে আর ভালো লাগছে না ওর। ও ছাদের রেলিংটাকে হাত দিয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। রাতের আকাশের রানীর চাঁদ কি সুন্দর আলো ছড়িয়েছে। তারাগুলো ঝিকিমিকি করছে। চারপাশে ঠান্ডা বাতাস বইছে। শীত কিছুটা কমে গেছে। দীপের চোখ আবার ভিজে উঠল। কেন ওকে নিয়ে এভাবে খেলা করা হচ্ছে? ও তো বাঁচতে চায়, ও তো ভালো থাকতে চায়। মারিয়াকে নিয়ে হাজারো স্বপ্ন সাজাতে চায়। ও ফোন বের করে একটা গান বের করে শুনতে লাগলো। গানটা বেশ প্রিয় গান ওর, মন খারাপ হলেই শোনে। দীপ অনেক ভেবে সিদ্ধান্ত নিল যে ওকে এটা করতেই হবে। মারিয়াকেও কষ্ট দিতে পারবে না। যেভাবে হোক মারিয়ার কাছ থেকে নিজেকে দূর করতে হবে। দীপের মাথায় হঠাৎ একটা প্ল্যান আসে। এদিকে আজ সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে মারিয়ার। ও ফ্রেশ হয়ে খেয়ে নেয়। দীপ আগেই কলেজে চলে গিয়েছে। ও দীপের আম্মুর সাহায্যে লাল একটা শাড়ি পরে নেয়, সাথে ম্যাচিং লাল ব্লাউজ। শাড়িটায় পুঁথির কাজ করার জন্য বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর হাতে কাচের লাল চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর হালকা গহনা। দীপের প্রিয় সাজেও তৈরি হয়ে নেয়। রেডি হয়ে দীপের আম্মুকে সালাম করে নেয়। আরে মা, সালাম করছিস কেন? কি হয়েছে তোর? এত খুশি খুশি লাগছে কেন তোকে? আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি মা, দোয়া করো। আমার দোয়া তোদের সাথে সব সময় আছে। কিন্তু কোথায় যাচ্ছিস এভাবে সেজে গুজে? এসে বলবো, এখন যাচ্ছি, বাই। মারিয়া গিয়ে গাড়িতে বসে পড়ে। পথিমধ্যে রাস্তায় গাড়ি থামিয়ে একগুচ্ছ লাল গোলাপ কিনে নেয়। ক্যাম্পাসের মাঝে গাড়ি থামিয়ে ও ক্যাম্পাসের পিছনের দিকে যেতে থাকে। ও জানে দীপকে এখানেই পাওয়া যাবে। কিছু দূরে যেতে হঠাৎ মারিয়ার চোখ স্থির হয়ে যায়। মনে হচ্ছে আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসছে। দীপ একটা বট গাছের তলায় অন্য একটা মেয়ের হাত ধরে বসে আছে। মেয়েটা ওদের প্রিন্সিপালের মেয়ে। মারিয়া কিছুতে এটা বিশ্বাস করতে পারছে না। কি রে, কি বলবি বলে এখানে নিয়ে এলি, কিন্তু কিছুই তো বলছিস না। কি হয়েছে তোর? তুই চোখ অফ কর। কিন্তু কেন? যা বলছি তাই কর। ওকে বলে ইরা চোখ অফ করলো। দীপ ওর দুই গালে হাত দিয়ে ওকে নিজের খুব কাছাকাছি নিয়ে আসলো, এতটা কাছে যে ঠোঁট সুই সুই দুজনের। মারিয়া আর তাকিয়ে থাকতে পারলো না। ফুলগুলো ফেলে দিয়ে পিছনের দিকে হাঁটা শুরু করলো। ওর মন এখনো মানছে না এটা দীপ। দীপ কিভাবে পারলো ওর সাথে এমনটা করতে? মারিয়ার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ওর নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। গলা দিয়ে শ্বাস নামাতে কষ্ট হচ্ছে। ও চুপচাপ গাড়িতে বসে ড্রাইভারকে বাড়িতে যেতে বলল। এদিকে দীপ মারিয়াকে চলে যেতে দেখি ইরাকে ছেড়ে দেয়। মারিয়ার ফেলে যাওয়া ফুলগুলো তুলে নিয়ে বুকের সাথে চেপে ধরে চোখের পানি ফেলে দেয়। আর ইরা হা করে সব দেখছে। কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। ফুলগুলো তুলে দীপ যেই পিছনে তাকাবে অমনি দেখতে পাই ইরা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে, যেন সব ঘটনা ওর মাথার উপর দিয়ে গেছে। এসবের মানে কি? কাঁদছো কেন? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না, বাদ দাও। না, আমাকে বলতে হবে প্লিজ। তাহলে শোনো, আমি ব্লাড ক্যান্সারে রুগী। মারি আমাকে ভালোবাসে, আর আমি নিজের চেয়ে ওকে বেশি ভালোবাসি। বাট আমার হাতে সময় খুবই কম। আমি চাই না যে ও পরে কষ্ট পাক আমার জন্য। ওর লাইফটা এভাবে নষ্ট করতে পারি না, তাই নাটকটা করতে হলো। যেন সব ঘটনা ওর মাথার উপর দিয়ে গিয়েছে। দীপ আগের সব ঘটনা সেই প্রথম থেকে সব বলে ওর কাছে। ইরা যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। ওর হাত পা সব ঠান্ডা হয়ে যাবার মতো অবস্থা। ও নিশ্চুপ হয়ে দীপের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ ইরা এসে দৌড়ে দীপকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুমি সত্যিই মহান। নিজের কথা না ভেবে ওর কথা ভেবেছ। সত্যি তোমার তুলনা হয় না। কিন্তু না, কাউকে কাঁদতে থাকলে আমার ভালো লাগে না। এখন বাসায় যায়। কিচ্ছু হবে না তোমার, এত টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমিও বাসায় যাচ্ছি, বাই। দীপ ওর কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে পা বাড়ায়। আজ আর পা চলতে চাইছে না, তাই একটা রিকশায় চড়ে বাসার দিকে যেতে থাকে। রিকশায় বসে মারিয়ার ফুলগুলোতে হাত বুলাতে থাকে। লাল গোলাপ বেশ ভালো লাগে, তবে মারিয়া নিশ্চয়ই বেশ কষ্ট পেয়েছে আজকে। মারিয়াকে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না ওর, তবে দীপ চলে গেলে একাকিত্বের কষ্টের কাছে এটা কিছুই না, তাই ওকে এটা করতেই হলো। ও ফুলগুলো ব্যাগে রেখে দিয়ে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায় ও।
বাসা দিয়ে নেমে কলিং বেল দিতে গিয়েই দেখে দরজা খোলা। ও উপরে রুমের দিকে যাবে, এর মাঝে ওর মা ডাক দেয়, দাঁড়া, কোথায় যাচ্ছিস? রুমে যাচ্ছি মা, কিছু বলবে? এদিকে আয়। বলো। দীপ কাছে যেতে ওর মা ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। এত জোরে চড়টা লেগেছে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গেছে। দীপ গালে হাত দিয়ে অবাক চোখে তাকায় মায়ের দিকে। ছি, তোর মতো একটা নিকৃষ্ট কুলাঙ্গার ছেলেকে জন্ম দিয়েছি। আমার ভাবতেই কষ্ট হচ্ছে, মেয়েটা তোকে এত ভালোবাসে আর তুই কিনা অন্য একটা মেয়ের সাথে। ছি, এখনই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মুখ দেখার আগে আমার যেন মৃত্যু হয়। মা প্লিজ এমন বলো না। ছি, আমার ভাবতেই কষ্ট হচ্ছে। তুই আমার সন্তান। এই তোর ব্যাগ গোছে না আছে, এখন আমার চোখের সামনে দিয়ে চলে যা, আমাকে মৃত দেখতে না চাইলে। দীপ ব্যাগটা নিয়ে চুপচাপ হাঁটা ধরে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে থাকে। ওর দু চোখ যেন আজকে বাদ মানছে না। মায়ের জন্য মারিয়ার সাথে এত বড় একটা চুক্তিতে রাজি হলো, আর সেই মা ওর সাথে এমন করলো। মায়ের তো কোনো দোষ নেই, মারিয়ার মতো মাও ওকে ভুল বুঝছে। দীপ চোখ মুছে হাঁটতে থাকে। এদিকে দীপ চলে যাবার পর ওর মা কান্নায় ভেঙে পড়েন। ওনার বিশ্বাস হচ্ছে না দীপ এটা করতে পারে। তবে মারিয়ার চোখের পানি দেখে ওনার বড্ড কষ্ট হয়েছে। মারিয়া আর অধরাকে কোনোভাবে আলাদা দেখেন না তিনি, তাই রাগের মাথায় সব বলে ফেলেছেন। দীপ চলে যায়, তারও বেশ কষ্ট হচ্ছে। তিনি ঠিক করেছেন অধরাকে নিয়ে আজকেই গ্রামে চলে যাবেন, এই শহরে আর থাকবেন না তিনি। মারিয়ার সামনে বড্ড অপরাধী লাগবে নিজেকে। মারিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। লাল শাড়িতে তাকে যথেষ্ট পরিমাণ সুন্দরী লাগছে, তবে কাঁদতে কাঁদতে চোখের পানিতে কাজল লেপটে গেছে। ফর্সার চেহারাটা মলিন হয়ে গেছে। দীপ হাঁটছে, রাস্তায় রোদের বড্ড তাপ। উদ্দেশ্যহীনভাবে হাঁটছে, কোথায় যাবে সেটাও জানে না। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ সব কিছু ঝাপসা দেখতে শুরু করে। মাথা ঘুরিয়ে ঠাস করে রাস্তায় পড়ে যায়। গোধূলি লগ্ন। মারিয়া ঘুম থেকে উঠে দেখতে পায় বাড়িটা বড্ড ফাঁকা। ও একটা চিঠি দেখতে পায়। চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে। মা, তোকে দেখানোর মতো মুখ আমার নেই, তাই অধরাকে নিয়ে চলে গেলাম, ভালো থাকিস। পুরো বাড়িতে মারিয়া একা। চিঠিটা হাতে নিয়ে ভাবছে তারা কোথায় যাবেন। অধরা আর আন্টির জন্য বড্ড খারাপ লাগছে ওর। আন্টিকে নিজের মা ভাবতে শুরু করেছিল। তারা এভাবে চলে যাওয়াতে বেশ কষ্ট হয়েছে ওর। হঠাৎ ওর ফোন বাজতে শুরু করে। মারিয়া হাতে নিয়ে দেখে নেহাল ফোন করেছে। ও চুপচাপ ফোনটা রিসিভ করে। বাবু, আমি পরশু দেশে আসছি, তোমাকে ছেড়ে আর দূরে থাকতে পারছি না। ও, তুমি খুশি হওনি? আমি পরে কথা বলছি তোমার সাথে, শরীরটা ভালো লাগছে না। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, পরে ফোন দিচ্ছি, বাই। ওকে। মারিয়া ফোনটা কেটে দিয়ে চুপচাপ বিছানায় বসে থাকে। তার আর ভালো লাগছে না কিছুই। ইচ্ছা করেছে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে। এদিকে দীপ চোখ খুলে নিজেকে একটা রুমে দেখতে পায়। ও চুপচাপ উঠে বসে পড়ে, রুমটা ভালোভাবে দেখতে থাকে। হঠাৎ কেউ প্রবেশ করে রুমে। বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আমি এখানে কিভাবে? তুমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলে, আমি তোমাকে দেখতে পেয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি। তুমি বড্ড ক্লান্ত ছিলে, তাই ডাক্তার তোমাকে জাগাতে বারণ করেছিল, তাই তোমাকে জাগায়নি। ও আচ্ছা, অনেক কিছু করেছেন আমার জন্য, জানি না কিভাবে প্রতিদান দেব। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমাকে ঠিকানা দাও, তাদের খবর দেই। আমার কেউ নেই। মানে? দীপ তাকে সব ঘটনা খুলে বলে। তাই এখন কোথায় যাবে বলে ঠিক করেছো? জানি না কোথায় যাব। শোনো, আমার একটা রেস্টুরেন্ট আছে, তুমি চাইলে সেখানে জব করতে পারো। আমিও একটা লোক খুঁজছি, আর এখানে আমার বাসায় থাকতে পারো। আমি একা থাকি, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, মাথা গোজার মতো জায়গা হলেই হবে এখন। এসো, রাতের খাবার খেয়ে নেই। দীপ গিয়ে রাতের খাবার খেয়ে নেয়। পরের দিন গিয়ে রেস্টুরেন্টে কাজে যোগ দেয়। এভাবে আরও 2 দিন কেটে যায়। মারিয়া রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ কলিং বেল বাজতেই সে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে সে যাকে দেখতে পায় তাতে সে খুশিতে দৌড়ে জড়িয়ে ধরে তাকে। বাবা, কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, তোকে দেখে ভালো হয়ে গেলাম। আমিও তোমাকে বড্ড মিস করেছি বাবা। তো দীপ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ওসব পরে বলবো, আগে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা, আমি ফ্রেশ হই, তুই আমার জন্য কফি রেডি কর। ওকে বাবা। মারিয়া গিয়ে কফি রেডি করে। কফি বানানোর মাঝেই নেহালের কল আসে। হ্যালো বাবু, কোথায় তুমি?
কালকে দেশে ফিরলাম আর তুমি একবারও আমার সাথে মিট করতে আসলে না। সরি, আসলে বিজি ছিলাম একটু। আচ্ছা শোনো, আমি একটা রেস্টুরেন্টে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি চলে আসো, ঠিকানা মেসেজ করে দিচ্ছি। কিন্তু তুমি এক্ষুনি চলে আসবে, আমার একা একা ভালো লাগছে না। বাই। মারিয়া গিয়ে দেখে বাবা ফ্রেশ হয়ে রুমে খবরের কাগজ পড়ছে। বাবা, এই তোমার কফি। অনেক ধন্যবাদ মা। আচ্ছা বাবা, আমার একটু বেরোতে হবে, তুমি কফি খাও, আমি আসছি। কোথায় যাচ্ছিস? একটু কলেজে যাব, কিছু নোট লাগবে। আচ্ছা মা, তাড়াতাড়ি ফিরিস। কিন্তু দীপ কোথায় বলি না তো? ফিরে এসে বলবো, এখন বাই। মারিয়ার বাবা লক্ষ্য করলেন দীপের নাম শুনতেই মারিয়া বারবার পালিয়ে যাচ্ছে, আর চেহারাটাও আধার হয়ে যাচ্ছে। কি হয়েছে তিনি কিছুই বুঝতে পারছেন না, তবে কিছু যে একটা হয়েছে সেটা ঠিকই বুঝতে পেরেছেন। এদিকে মারিয়া গাড়িতে করে নেহালের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। ভিতরে প্রবেশ করতে দেখে নেহাল বসে আছে। ওকে আসতে দেখে নেহাল এগিয়ে আসে ওকে হাক করতে, কিন্তু মারিয়া থামিয়ে দেয়। এসব না প্লিজ, আই ডোন্ট লাইক ইট। বাট এটা তো কমন। আমার ভালো লাগে না, প্লিজ। আচ্ছা চলো গিয়ে বসি। কি খাবে বলো? তুমিই অর্ডার দাও। ওকে দাঁড়াও, আমি আসছি। বলে নেহাল উঠে যেই ঘুরতে যাবে তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে পুরো 1 কাপ কফি ওর গায়ে গিয়ে পড়লো। ইউ ব্লেডি ফুল, চোখে দেখিস না। আপনি তো হুট করে সামনে না দেখে দাঁড়িয়ে পড়লেন। দোষ তো আমার না। ইউ স্টুপিড, আমার শার্টের দাম কত জানিস? শালা ভিখারি কোথাকার, তোরা এইসবের কি বুঝবি? মারিয়া এতক্ষণ সব দেখছিল। হঠাৎ দীপের কলার নেহালকে ধরে এভাবে ঝাড়ি দিতে দেখে ও গিয়ে নেহালকে ছাড়িয়ে দেয়। দীপকে দেখতে রাগে আগুন জ্বলে ওঠে মারিয়ার চোখে। আরে কি করছো এসব? ছোট লোকের সাথে ঝগড়া করে লাভ কি? তুমি চলো, আমরা অন্য কোথাও যাই। ঠিক বলছো, আমার শার্টের দাম হয়তো এরা পুরো মাসের বেতনও পাই না। দীপ মারিয়ার কথা শুনে যেন চুপসে গেছে। ওর বিশ্বাসই হচ্ছে না মারিয়া এভাবে সবার সামনে ওকে অপমান করছে। ওকে কিছু বলার সাধ্য দীপের নেই, তাই চুপ করে আছে। এক্সকিউজ মি, আপনারা এভাবে আমার স্টাফকে যা ইচ্ছে বলতে পারেন না। ভালো না লাগলে চলে যান। ব্লেডি ফুল, তোকে আমি দেখে নেব। মারিয়া নেহালের হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়, আর দীপ অদ্ভুত চোখে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ দুটো আবার ঝাপসা হয়ে আসছে। রেস্টুরেন্টের মালিক এভাবে ওকে কাঁদতে দেখে অবাক হয়। কি হলো, কাঁদছো কেন? কিছু না, এমনিতেই। শোনো, আমি বুঝতে পেরেছি এই মেয়েটার কথাই তুমি আমাকে বলেছিলে। ওকে দেখেই তোমার চোখ দুটো জলজল করে উঠেছে, তাতেই বুঝতে পেরেছি। মন খারাপ করো না, ও ঠিকই একদিন নিজের ভুল বুঝতে পারবে। দীপ চোখ মুছে আবার কাজে মনোযোগ দিল। নেহালের সাথে কথা বলে মারিয়া অফিসে গিয়েছিল। বাসায় ফিরে ওর নিজের কাছে খুব খারাপ লাগছে। দীপের সাথে কত বাজে বিহেভ করলো, কিন্তু ওকে দেখেই সেদিনের ইরার হাত ধরে বসে থাকা, একে অপরের খুব কাছাকাছি চলে আসে, এসব মনে পড়ে যায়। তাই নিজের রাগটা সামলাতে পারেনি। তবে মারিয়ার বারবার মনে হচ্ছে দীপ কিছু লুকাচ্ছে ওর কাছ থেকে। ইরার হাত ধরে বসেছিল ঠিকই, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছিল অনিচ্ছা থাকা সত্ত্বেও স্পর্শ করেছে। মা, কি করছিস? বাবাকে দেখে মারিয়া ভাবা বন্ধ করে চোখ তুলে তাকায়। কিছু করছি না বাবা, তুমি কিছু বলবে? হ্যাঁ। মারিয়া তার বাবার কোলে নিজের মাথা দিয়ে শুয়ে পড়ে, আর ওর বাবা ওর মাথায় হাত বুলাতে বুলাতে প্রশ্ন করে, দীপ কোথায় মা? ওর কথা বললেই বারবার এড়িয়ে যাস কেন? আমি জানি না বাবা, ও কোথায়। কি হয়েছে আমাকে সব খুলে বল। মারিয়া ওর বাবাকে সেদিনের সব ঘটনা খুলে বলল। কি এত কিছু হয়ে গেছে, আমাকে জানালিও না? আসলে মন খারাপ ছিল, তাই জানানো হয়নি। বাট মা, তুই শিওর তো দীপ এসব করেছে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না যে এমন করেছে। বাবা, আমি নিজের চোখেই সব দেখেছি। কোনো কোনো টাইম চোখের দেখাও ভুল হয়। যাক, খেতে আই, এখন অনেক রাত হলো। বাবা চলো। পরদিন মারিয়া সকালে কলেজে চলে যায়। নেহাল ওকে কলেজে ড্রপ করতে এগিয়ে আসে। দুজনেই গাড়িতে বসে আছে। ওর চোখ দুটো শুধু দীপকেই খুঁজছে। হঠাৎ দেখতে পেল দীপ রাস্তার সাইডে দাঁড়িয়ে ইরা সহ আরও কিছু বন্ধুদের সাথে কথা বলছে। এসব দেখে মারিয়ার মাথায় আগুন জ্বলে উঠল। রাগে ফেটে পড়তে লাগলো মনে মনে। এদিকে নেহাল দীপকে দেখতে পেয়ে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল।
ওর প্ল্যান হলো দীপকে ধাক্কা দিয়ে আহত করে ফেলা। দীপকে যেই গাড়ি দিয়ে ধাক্কা দিতে যাবে তখনই ইরা দীপকে টান দিয়ে সরিয়ে নেয়। একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায় ও। ইউ স্টুপিড, চোখে দেখিস না গাড়ি নিচে পড়ে মরতে চাস? দোস্ত আমার না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বলে নেহাল গাড়ি থেকে নেমে দীপের দিকে হাত বাড়াবে, আর তার আগে দীপ ওর নাক বরাবর ঘুষি মারে। এক ঘুষিতে নাক ফেটে রক্ত বের হয় ওর। এদিকে হঠাৎ কেউ দীপকে টান দিয়েই ঠাস করে চড় লাগিয়ে দেয় ওর গালে। দীপ গালে হাত দিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওর দিকে। তোর সাহস কিভাবে হয় আমার হবু বরের গায়ে হাত তোলার? ছোট লোক কোথাকার, তোকে তো পুলিশে দেওয়া উচিত। তোদের মতো অসভ্য ইতরদের জন্য রাস্তায় গাড়িও চালানো যাবে না নাকি? মারিয়া দীপকে কথা শোনাচ্ছিল, এর মাঝে ইরা দুজনের মাঝে এসে দাঁড়ায়। দীপকে এভাবে অপমানিত হতে দেখে বেশ খারাপ লাগছিল ওর, তাই ইরা আর চুপ থাকতে পারে না। যাব এখান থেকে চলে যা, না হলে খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি। কি করবি শুনি? বলার সাথে সাথে ইরা ঠাস করে একটা চড় লাগিয়ে দেয় ওর গালে, আর বলতে শুরু করে, ছি, কত বাজে একটা মেয়ে তুই। ও তোর জন্য এত কিছু করলো আর তুই কি না ওর জন্য? ইরা আর কিছু বলার আগেই দীপ ওকে টেনে নিয়ে যায়। ইরা নিজের কথা শেষ করতে পারে না। তুই আমাকে বলতে দিলি না কেন? ওর জানা উচিত, সব সব জানতে পারলে তোর পায়ে পড়ে ক্ষমা চাইবে। বাদ দে, আমি চাই ও ভালো থাকুক। সবাই ভালো থাকবে আর তুই নিজেকে এভাবে শেষ করবি। রাগ করিস না প্লিজ। গালটা লাল হয়ে গেছে, চল ডক্টরের কাছে যাবি আর আজ থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করবি। দেখ এসব করে লাভ কি? আর কয়দিন বা থাকবো? চুপ, একদম চুপ, আর কিছু শুনতে চাই না, এক্ষুনি চল। এমন অনেক রোগীকে দেখেছি যা মৃত্যুর মুখ থেকে বেঁচেও ফিরে এসছে, তুই কেন পারবি না? চল আমার সাথে। আচ্ছা চল। দীপ হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে। দিনে রেস্টুরেন্টে জব করে বিকেলে হাসপাতালে যায় ট্রিটমেন্টের জন্য। এর মাঝে 6 মাস কেটে গেছে। দীপের ফাইনাল ইয়ারের এক্সামও চলছে। ও যতটা পারছে পড়ার চেষ্টা করছে, মন দিয়ে পড়ছে। মারিয়ার সাথে প্রায় 3 মাস দেখা হয়নি। কেমন আছে সেটাও দীপ জানে না। মায়ের সাথেও আর কথা হয়নি, তবে অধরার কাছে ডেইলি ফোন করে সব খবর নিয়েছে। এভাবে একে একে সব এক্সাম ভালোভাবে শেষ হয়েছে। শরীরেরও কিছুটা উন্নতি হয়েছে, নাক মুখ দিয়ে রক্ত পড়া অনেকটা কমে গেছে। দীপ শুধু এক্সামের রেজাল্টের জন্য অপেক্ষা করছে। কি হলো বাবা, আজকে এত টেনশনে আছো? আজকে রেজাল্ট দেবে, তাই অনেক টেনশনে আছি। চিন্তা করো না, তুমি অনেক মন দিয়ে পড়েছো। আমার বিশ্বাস তুমি অনেক ভালো রেজাল্ট করবে। তাই যেন হয় আঙ্কেল, দোয়া করবেন। উফ, এই ইরা কোথায় গেল? রেজাল্ট দেখেছে জানানোর কথা ছিল, তবে ইরা এখনো আসছে না কেন? ওই ইরা, তবে মুখটা এমন কালো করে কেন? আমি তাহলে খারাপ কিছু ভাবতে দীপের বুকটা কেঁপে ওঠে। ইরা, এভাবে মুখ কালো করে আছিস কেন? আমার রেজাল্ট দেখেছিস? প্লিজ বল। চুপ করে আছি। কি হলো, কথা বলছিস না কেন? আমি কি খারাপ রেজাল্ট করেছি? প্লিজ বল না, প্লিজ। আরে বুদ্ধু, তুই ফার্স্ট হয়েছিস এবং স্কলারশিপ নিয়ে লন্ডনে পড়ার সুযোগ পেয়েছিস। সত্যি বলছিস? আচ্ছা, ওখানে গিয়ে 1 বছরে আমাকে ভুলে যাবি না তো? না, তোদেরকে কোনো দিনও ভুলবো না। দাঁড়া, কথা পড়ে, আগে মিষ্টি খেয়ে নি। আঙ্কেল, দোকানের সবাইকে আমার নামে ফ্রিতে খাওয়ানো হোক। আমি সবাইকে আজকে খাওয়াতে চাই। আমার জীবনের সেরা দিন এটি। কিছুদিন পর দীপ সব গুছিয়ে নিয়েছে। একটু পরে ফ্লাইট। ডাক্তারকে ওখানকার একজন বড় ডাক্তারের নাম সাজেস্ট করে দিয়েছেন। দীপের ট্রিটমেন্টের পর থেকে ওখানে ওনার কাছেই হবে। কিরে পাগলি, এভাবে কাঁদছিস কেন? 1 বছরের জন্য যাচ্ছি, সারা জীবনের জন্য তো না। শোন, ওখানে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া শুরু করবি। শরীরের যত্ন নিস আর ভালো থাকিস। তুইও ভালো থাকিস। চললাম। দীপ চলে গেলে এরা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। আজও দীপকে নিজের ভালোবাসার কথাটা বলতে পারল না, ওকে আটকাতে পারল না, বলতে পারল না দীর্ঘ 8 মাস ধরে জমিয়ে রাখা মনের কথাগুলো। এদিকে নিহাল কফি শপে বসে ফোনে কথা বলছে। মারিয়া আসতে এখনো বেশ দেরি আছে। ও নিশ্চিন্তে কথা বলছে। ওপাশ থেকে ফোনে যা বলছে তা শোনা যাচ্ছে না। জান, তুমি কোনো চিন্তা করো না, আমাদের প্ল্যান সফল হবেই। ওকে বিয়ে করে সব সম্পত্তি আমার নামে করে নেব, তারপর শুধু তুমি আর আমি। জান, প্লিজ আর কয়েকটা দিন ওয়েট করো, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। ওপাশ থেকে ফোনে যা বলছে তা শোনা যাচ্ছে না। প্লিজ জান, তুমি ঠান্ডা হও, আমি খুব তাড়াতাড়ি প্ল্যান সফল করেই ফিরবো।
তারপর তুমি আর আমি। আচ্ছা এখন রাখি, ও হয়তো এসে পড়বে। লাভ ইউ জান। নেহাল ফোন কেটে পিছনে ফিরতেই বড়সড় একটা শক খায়। মারিয়া ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে। ও কি তাহলে সব শুনে নিল? না, এটা হতে পারে না। এতদিনের প্ল্যান এভাবে ব্যর্থ হতে পারে না। তুমি? আমি। কখন এলে? এই তো একটু আগে। আসলে থাক, আর বলতে হবে না, আমার সব বোঝা হয়ে গেছে। আই এম সরি। তুমি সরি বলছো কেন? আই অ্যাম সরি। আসলে রাস্তায় এত জ্যাম, তাই একটু লেট হয়ে গেল। প্লিজ কিছু মনে করো না। ও এই ব্যাপার। আচ্ছা, তুমি কি কারোর সাথে কথা বলছিলে? কই না তো। বাট আমার মনে হলো তুমি কথা বলছিলে। যাই হোক, আমি বাবাকে কাল আমাদের ব্যাপারে বলতে চলেছি। আমি শিওর বাবা না করবে না। সত্যি বলছো বাবু? কি খাবে বলো? তুমি একটা কিছু অর্ডার করো। আচ্ছা আমি গিয়ে অর্ডার দিয়ে আসি। বলে নেহাল চলে যায়, কিন্তু ভুলক্রমে নিজের ফোনটা ফেলে চলে যায়। মারিয়া টেবিলে বসে ওয়েট করছিল। হঠাৎ নেহালের ফোনে একটা কল আসে। মারিয়া ফোনটা হাতে নিয়ে নামটা দেখে চমকে ওঠে। জান নামে সেভ করা। ও কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে নিজের কানের পাশে ধরে। হ্যালো জান, একটা কথা বলতে ভুলে গেছি। আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছ। তাড়াতাড়ি ওর সব প্রপার্টি নিজের নামে করে চলে আসো। আমার আর একা একা ভালো লাগছে না। মারিয়ার হাত পা কাঁপছে। ও কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। সারা পৃথিবী মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে ওর কাছে। ও কিছুতে এটা মেনে নিতে পারছিল না। কি হলো জান, কথা বলছো না কেন? মারিয়া ফোনটা রেখে চুপচাপ উঠে পড়ে। ওর হাত পা সব কাঁপছে। কোনোভাবে গাড়িতে উঠে ড্রাইভারকে সরাসরি বাসায় যেতে বলে। বাসায় ফিরে মারিয়া যেন চলতে পারছে না। ওর মাথা চক্কর দিয়ে উঠছে। নেহাল এত বড় প্ল্যান করে ওকে ফাঁসিয়েছে, আর ও কিছু বুঝতেই পারেনি। মারিয়া গিয়ে বিছানায় বসে পড়ল। ওর মাথায় কাজ করছে না। এদিকে নেহাল বুঝতে পেরেছে মারিয়া সব জানতে পেরে গেছে। ওর নিজেকে নিজের খুন করতে ইচ্ছে হচ্ছে। এত সুন্দর একটা প্ল্যানের 12টা বাজালো এই ফোনটা। রাগে নেহাল ফোনটা একটা আছাড় মারে। নিজের রাগটা কোনোভাবে কমাতে পারছে না। ও অন্য একটা প্ল্যান বানাতে থাকে। মারিয়া এখনো বিশ্বাস করতে পারছে না নেহাল এটা করেছে। দীপকে ভুলতে নেহালকে নিজের পুরোটা দিয়ে ভালোবাসতে চেয়েছিল, কিন্তু নেহাল এতটা নিজ ভাবতে পারিনিও। সি, বিবাহিত হয়েও এতটা নিচু হতে পারে কেউ? মারিয়া আর ভাবতে পারছে না। এদিকে দীর্ঘ 11 ঘন্টা জার্নির পর দীপ লন্ডন এয়ারপোর্টে এসে পৌঁছায়। বোয়িং 777 বিমান থেকে নেমে ও এয়ারপোর্টের সব কাজ শেষ করে বাইরে বেরিয়ে একটা ক্যাব করে ওই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে গিয়ে বেশ অবাক হয় দীপ। বেশ বিশাল একটা কলেজ, আর অনেক ছেলে মেয়ে পড়ে এখানে। ও একটা হোটেলে নিজের জিনিসপত্র রেখে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারের আসনে যিনি বসে আছেন তিনি বাংলাদেশি একজন ডাক্তার। দীপের রিপোর্টগুলো তিনি দেখছেন আর কফিতে চুমুক দিচ্ছেন। আপনি তো একেবারে লাস্ট স্টেজে চলে গিয়েছিলেন, বাট বিগত দিনগুলোতে বেশ পজিটিভ রেজাল্ট এসেছে। ইনশাল্লাহ এখানে ট্রিটমেন্ট দ্বারা আপনার এই রোগ থেকে মুক্ত করতে সক্ষম হব। সত্যি বলছেন? বাট আপনাকেও ডেলি আসতে হবে আর নিয়ম অনুযায়ী চলতে হবে। ওকে। মারিয়া কোনো একটা কাজে আলমারিটা খুলছিল। হঠাৎ আলমারি থেকে তার সামনে একটা ফাইল নিচে পড়ে যায়। মারিয়া ফাইলটা হাতে নিয়ে বুঝতে পারে কোনো টেস্ট রিপোর্টের ফাইল হয়তো, কিন্তু দীপের নামটা দেখে অবাক হয়। সবচেয়ে বড় অবাক হয় ওর লিউকিমিয়া রোগের কথা জেনে। এত বড় একটা সত্যি দীপ কেন লুকালো ওর কাছে? মারিয়া বুঝতে পারছে না। ও ফাইলটা হাতে নিয়ে বসে পড়ে রুমে। পরদিন মারিয়া অফিস থেকে ফিরছিল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গাড়িটা হুট করে বন্ধ হয়ে গেছে ওর। বারবার চেষ্টা করে ও স্টার্ট নিচ্ছে না। মারিয়া বাইরে বেরিয়ে অপেক্ষা করতে লাগলো কারো কাছে হেল্প চাইবে বলে, কিন্তু রাস্তাটাও শুনশান, নীরব, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ মারিয়ার পিছন থেকে একটা গাড়ি এসে থামলো। বাবু, আমি কোনো হেল্প করব? মারিয়া চমকে উঠে ওর দিকে তাকায়। আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকে ও। আরে বাবু, ভয় পাচ্ছ কেন? সে সকাল থেকে তোমাকে ফলো করছি। একটা সুযোগের অপেক্ষায় আছি সে সকাল থেকে। কি করার, আমার প্ল্যান তো সব তুমি জেনে গেলে। এখন একমাত্র রাস্তা হলো তোমাকে রেপ করা। তাহলে বাধ্য হয়ে বিয়ে করতে হবে আমাকে, আর আমার প্ল্যানও সফল হবে। মারিয়া হঠাৎ দৌড় দেয়, আর নেহাল ওর পিছন পিছন দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে একসময় মারিয়াকে পেয়ে যায় ও। ধস্তাধস্তি চলতে থাকে। হঠাৎ নেহাল মাথায় হাত দিয়ে ঠাস করে বসে পড়ে। মারিয়া তাকিয়ে দেখে নেহালের মাথা থেকে রক্ত পড়ছে, আর ইরা একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি ঠিক আছো তো? বাইরে চলো, আমি পুলিশকে ফোন দিয়ে জানাচ্ছি।
তুমি ঠিক টাইমে আমাকে বাঁচালে, কিন্তু তুমি এখানে এলে কিভাবে? এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তোমার গাড়ি দেখতে পাই, আর তোমার চিৎকারের শব্দ শুনে গিয়ে দেখি। ও আচ্ছা, এর জন্যই দীপ্তের সাথে এত বাজে বিহেভ করেছো আর ওকে কত অপমান করেছো। জানো, দীপ্ত যেদিন জানতে পারে ও ব্লাড ক্যান্সারের পেশেন্ট, সেদিনও কত কান্না করেছিল। ও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিল, বাট তুমি যাতে কষ্ট না পাও সেজন্য ও আমার সাথে সেদিন অভিনয় করেছিল, যাতে তুমি ওকে ভুলে যাও। ও নিজে কষ্ট পেয়ে তোমাকে ভালো রাখতে চেয়েছিল, আর সেই তুমিই কিনা ওকে এত অপমান করেছো, এত আঘাত দিয়েছো। ওর মাও ওকে ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে। ও কত কষ্ট পেয়েছে একবার ভাবতে পারো? মারিয়া অবাক হয়ে গেছে ওর কথা শুনে। হায় আল্লাহ, ও আমার জন্য এত কিছু করলো আর আমি কিনা ওকে এত অপমান করলাম, কত খারাপ বিহেভ করলাম ওর সাথে। ওকে এই হাত দিয়ে চড়ও মেরেছি। ভাবতেই মারিয়ার দু চোখ পানিতে ভরে ওঠে। শোনো, জীবনে অনেক মানুষ আসে, বাট সত্যিকারের ভালোবাসে এমন মানুষ খুব কমই আসে, আর দীপ্ত তেমনই ছিল। ও তোমাকে যতটা ভালোবাসে তার সামান্য পরিমাণও যদি আমাকে ভালোবাসতো, তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখতাম ওকে, কোনো সময় যেতে দিতাম না। আপু প্লিজ আমাকে দীপের কাছে নিয়ে চলুন প্লিজ। সেটা তো সম্ভব নয়, ও কালকেই লন্ডনে চলে গেছে। কি? এই তো পুলিশ এসে গেছে, ওরা ওকে নিয়ে যাবে। তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে বাসায় নামিয়ে দিই। মারিয়া চুপচাপ গাড়িতে বসে পড়ে। ইরা ওকে বাসার সামনে নামিয়ে দেয়। পুরো রাস্তা জুড়ে ও কেঁদেই নাক চোখ লাল করে ফেলেছে। বাসায় ফিরতে ওকে দেখে ওর বাবা অবাক হয়ে যায়। মা তুই কাঁদছিস কেন? মারিয়া ওর বাবাকে কাঁদতে কাঁদতে সব বলে দেয়। দেখছিস মা, আমি বলেছিলাম না তোর কোথাও ভুল হচ্ছে। দীপ এমন ছেলে না, তোকে আগেই বলেছি। বাবা আমার ওকে চাই, প্লিজ 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 প্লিজ। শান্ত হ মা, দেখ সব ঠিক হয়ে যাবে। মারিয়া চুপচাপ বসে কাঁদতে থাকে। আজ বড্ড কষ্ট হচ্ছে ওর, সামলাতে পারছে না নিজেকে। না জানি দীপকে যে কষ্ট দিয়েছে সেটা আজকে নিজেকেই ভোগ করতে হচ্ছে। আজ 1.5 বছর হলো দীপ লন্ডনে এসেছে। সকালবেলা ডাক্তার তাকে ফোন দিয়ে আর্জেন্ট যেতে বলেছে। দীপ বুঝতে পারছে না এত আর্জেন্ট যেতে বলার কারণ কি। প্রচন্ড টেনশন হচ্ছে, বেশ ঘেমে গেছে ও। আসতে পারি? আসুন। স্যার, এত আর্জেন্ট টাকার কি দরকার? কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই। তার আগে বলুন কি খাওয়াবেন? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। ইউ আর ক্যান্সার ফ্রি ম্যান, কাম অ্যান্ড গিভ মি এ হুক। সত্যি বলছেন? বাট মেডিসিন নেওয়া অফ করবেন না কিন্তু। দীপের মুখে কোনো কথাই আসছে না। ও কি বলবে কিছুই বুঝতে পারছে না। আজকে সেরা খুশির দিন ওর। ও ভাবতেই পারছে না এমন একটা রোগ থেকেও মুক্তি পাবে। দীপ ঠিক করলো কালকেই দেশে ফিরে যাবে। ওর সাথে যে যা করেছে তার সব কিছুর বদলা নেবে। টানা 1.5 বছর জমিয়ে রেখেছে রাগটা। অনেকের কাছ থেকে হিসাব নেওয়া বাকি। ভাবতেই রাগে চোখ আগুনের ফুলকির মতো জ্বলে ওঠে। পরদিন দীপ দুপুর 2টোয় বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে চলে আসে। অনেকদিন পর দেশে ফিরে অন্যরকম লাগছে। দীপ দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া অনুভব করছে। শীতল হাওয়াতে বেশ ভালো লাগছে। এয়ারপোর্ট থেকে সোজা বেরিয়ে দীপ একটা গাড়িতে করে হোটেলে গিয়ে ওঠে। দীর্ঘ জার্নির পর শরীরটা বেশ ক্লান্ত। ও একটা হট শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। শরীরটা ক্লান্ত থাকায় ওখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে মারিয়ার বাবা অফিস থেকে যাবার প্রস্তুতি নিচ্ছেন। বয়স বার্ধক্যে উপনীত হওয়ায় একটু পরিশ্রমে বড্ড ক্লান্ত হয়ে যান তিনি। আজকেও তার ব্যতিক্রম না। সকালে হেঁটে এসে বড্ড ক্লান্ত হয়ে গেছিলেন। এখন যদিও ঠিক আছেন। যাবার আগে মারিয়ার রুমে একবার উকি দেন তিনি। অন্ধকার রুমে ফ্যান চলছে। মারিয়া বিছানায় শুয়ে আছে। রুমটা এলোমেলো, অথচ এই মারিয়ায় এলোমেলো রুম দেখলে রাগে আগুন হয়ে যেত। মারিয়া বেশ শুকিয়েও গেছে। আগের মারিয়ার সাথে এখনকার মারিয়ার কোনো মিল পাওয়া যায় না। মারিয়ার বাবা একটা দীর্ঘশ্বাস ফেলেন। দীর্ঘ 1.5 বছর ধরে মারিয়া এভাবেই নিজেকে রুমে বন্দি করে রেখেছে। একটা মুহূর্তের জন্য রুম থেকে বেরোয়নি। সারাক্ষণ শুধু দীপের ছবি নিয়ে কান্না করে। খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেখে তারও খুব খারাপ লাগে। ওকে অনেকবার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু মারিয়া রাজি হয়নি। শেষে বাধ্য হয়ে তিনিও হাল ছেড়ে দিয়েছেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ডোরটা আটকে অফিসের জন্য বেরিয়ে যান। সকাল 10টার দিকে দীপের ঘুম ভাঙে। ও রেডি হয়ে হোটেলে বসে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। ইরার সাথে প্রায় 1 বছরের মতো কথা হয়নি।
দীপের ফোন চুরি হওয়ায় নতুন সিম নিতে হয়, আর ইরার নাম্বার না থাকায় যোগাযোগ করতে পারেনি। তাই দীপ আগে ইরার সাথে দেখা করবে বলে চলে যায়। বাড়িটা চিনতে বেশি কষ্ট হয় না ওর। সাদা রঙের দোতলা বাড়ি। দীপ কলিং বেল বাজায়। একজন ভদ্রলোক দরজা খুলে দেয়। দীপ তাকে চিনতে পারে, এটাই ইরার বাবা। দীপ সালাম দেয় তাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তোমাকে তো ঠিক চিনলাম না বাবা। আঙ্কেল, আমি দীপ, ইরার ফ্রেন্ড। ইরা কোথায়? ও তুমি দীপ, আমি আসছি, দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাকবে, যাবে না কিন্তু। ওকে। কিন্তু দীপ বুঝতে পারল না ওর নাম শুনে ভদ্রলোক চমকে উঠল কেন, আর ইরার নাম শুনে তার চেহারা বিষণ্ণতায় ভরে গেল কেন। ভদ্রলোক একটা খাম হাতে বেরিয়ে এলো, দীপকে তার পিছন পিছন যেতে বলল। দীপও কোনো প্রশ্ন না করে চুপচাপ তার পিছনে চলল। এই দেখো, এখানে ঘুমিয়ে আছে আমার ইরা। কি? ইরা এখানে মানে? 6 মাস আগে ওর একটা কার অ্যাক্সিডেন্ট হয়, এরপর 2 দিন বেঁচেছিল, কিন্তু মাথায় রক্তক্ষরণ হয়ে 3য় দিন এই পৃথিবী ছেড়ে চলে যায়। দীপ নিচে বসে পড়ে। এত বড় একটা শক ওর বডি নিতে পারছে না, ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এটা ইরার বাবা দীপের হাতে একটা চিঠি দিয়ে চলে যায়। দীপ কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলে পড়তে শুরু করে। জানো, আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ রক্ত বেরিয়েছে। তোমাকে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু ফোনটা বারবার সুইচ অফ বলছে। জানো, আমার না ভীষণ ভয় হচ্ছে। কেন জানি মনে হচ্ছে আমি মারা যাব, কিন্তু বিশ্বাস করো আমি মরতে চাই না। জানো দীপ্ত, কলেজে আমার কোনো বন্ধু ছিল না, কারোর সাথে মিশতাম না আমি, কিন্তু হঠাৎ করে তুমি কোথা থেকে এসে আমাকে অন্যরকম করে ফেললে। চেঞ্জ হয়ে গেলাম আমি। আমার সবচেয়ে ভালো বন্ধু হলে তুমি। ক্লাসের সব মেয়েরাও আমার সাথে মিশতে শুরু করলো। আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। তুমি পুরোটা বদলে ফেললে আমাকে। আমার জন্মদিনে তোমার গিফটটা আমি কখনো ভুলবো না। এভাবে কখনো জন্মদিন পালন করিনি আমি। সত্যি আমার দিনটার কথা ভাবলে এখনো মন খুশিতে ভরে ওঠে। তারপর তুমি যখন কিছুদিন কলেজে আসলে না, বড্ড মিস করতে শুরু করলাম তোমাকে। বুঝে গেলাম ভালোবেসে ফেলেছি তোমাকে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। জানো, তুমি যেদিন বললে তুমি ক্যান্সারে আক্রান্ত, সেদিন মনে হচ্ছিল কলিজাটাকেও টেনে টুকরো টুকরো করে দিয়েছে। অনেক কষ্ট হচ্ছিল সেদিন। তার চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম যখন জানতে পারলাম তুমি অন্য কাউকে ভালোবাসো। ওদের দেওয়া কষ্টগুলোর জন্য তোমাকে কাঁদতে দেখে আমারও বেশ খারাপ লাগতো। কিন্তু যেদিন তুমি দেশ ছেড়ে চলে গেলে, সেদিন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম। সারা রাত কান্না করেছিলাম সেদিন। এরপর আস্তে আস্তে স্বাভাবিক হলেও সবকিছুতেই বড্ড মিস করতাম তোমাকে। জানো দীপ্ত, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর সব সময় ভালোবাসবো। ফ্রেন্ডশিপ ভেঙে যাবার ভয় কখনো বলতে পারিনি। আচ্ছা, আমি যদি মরে যাই, তুমি কি কান্না করবে? প্লিজ কান্না করবে না, তাহলে আমি বড্ড কষ্ট পাবো। অনেক বেশি ভালোবাসি তোমাকে কলিজা, বড্ড দেখতে ইচ্ছে করছে তোমাকে। আমি মরে গেলে প্লিজ একবার আমাকে দেখতে এসো, প্লিজ। দীপ চিঠিটা বুকে জড়িয়ে কেঁদে দেয়। ইরার হাসি মুখটা এখনো ওর চোখের সামনে ভাসছে। দীপ কখনো জানতো না ইরা ওকে এত ভালোবাসে। এভাবে বেশ কিছুক্ষণ কাঁদার পরে দীপ চুপচাপ উঠে ওখান থেকে চলে আসে। মাথাটা বড্ড ভারী লাগছে, পাও যেন চলতে চাইছে না। ওর সবচেয়ে ভালো বন্ধু আজ ওর পাশে নেই, দীপ ভাবতেও পারছে না। ভাবলেই বড্ড কষ্ট হচ্ছে বুকের বা পাশে। দীপ চুপচাপ হোটেলেই ফিরে যায়, কিন্তু হোটেলে গিয়ে অধরার মাকে দেখে অবাক হয়। তোমরা এখানে? কেমন আছিস বাবা? দীপ ওর মায়ের কথা শুনে অবাক হয়। ওর মা তো ওকে চলে যেতে বলেছিল, কিন্তু সে এখানে আসার কারণ কিছুই বুঝতে পারছে না। চলো ভিতরে গিয়ে কথা বলি। দীপ রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে। ওর মা আর অধরা ওর পিছনে পিছনে রুমে প্রবেশ করে। বাবা, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দে। সত্যিটা না জেনে শুধু শুধু তোকে কষ্ট দিয়েছি। মারিয়া আমাকে সব সত্যি বলেছে, না জেনে অনেক বড় অন্যায় করেছি। প্লিজ মাফ করে দে আমাকে। এসব কি বলছো মা? বাদ দাও, যা হবার তা হয়েছে। আচ্ছা, কোথায় গিয়েছিলে? ইরাকে দেখতে। ওহ, ওই মেয়েটা বেশ মিষ্টি দেখতে। কেমন আছে ও? ও বেঁচে নেই মা। বেঁচে নেই মানে? একটা অ্যাক্সিডেন্টে ও মারা গেছে। সত্যি বলছিস? অনেক খারাপ হলো। তা তো ওই এখানেই থাকবে? না, একটা বাড়ি কিনবো বিকালে। বাড়িটা দেখা শেষ, এখন শুধু গিয়ে কাগজপত্র সাইন করলেই হয়। বাট এত টাকা কোথায় পাবে? ওখানে এক ফ্রেন্ডের সাথে
স্যারে বিজনেস শুরু করেছিলাম। শুরুতেই প্রচুর প্রফিট হতে থাকে। এরপর একদিন হঠাৎ ঘুমের মাঝে স্ট্রোক হয়ে মারা যায়, ন্যাচারাল ডেথ। এখন আমার এত টাকা আছে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি। একটা বাড়ি আমার কাছে কিছুই না। ও, তোমরা বসো। আমার এখানকার একটা কোম্পানির সাথে একটা ডিল আছে। ডিলটা সফল হলে আমার কোম্পানিকে দেশে নিয়ে আসবো। আচ্ছা যা, কিছু খেয়েছিস? দীপ চুপচাপ বেরিয়ে যায়। একটা ক্যাব বুক করে অফিসের ঠিকানা অনুযায়ী পৌঁছে যায়। অফিসটা বেশ পরিচিত লাগছে, বাট মনে করতে পারছে না দীপ। ও চুপচাপ এমডি এর রুমের দিকে চলে যায়। আসতে পারি? সামনে যেতেই দীপ চমকে ওঠে ওনাকে দেখি। মারিয়ার বাবা। দীপ হা করে তাকিয়েছে তার দিকে। মারিয়ার বাবারও সেম অবস্থা। বাবা তুমি এসেছো বলেই দীপকে জড়িয়ে ধরে ভদ্রলোক কেঁদে দেয়। দীপ অবাক হয়, তার কান্নার কারণ কিছুই বুঝতে পারে না। মারিয়ার তো এতদিন বিয়ে হয়ে গেছে শিওর, কিন্তু উনি কাঁদছেন কেন ওকে দেখে? দীপ বুঝতে পারছে না। আঙ্কেল, আপনি শান্ত হন, কাঁদছেন কেন? বাবা তুমি কোথায় ছিলে এতদিন? কত খুঁজেছি তোমাকে, কিন্তু পাইনি। তোমার মাও জানে না কোথায় আছো। এদিকে মারিয়া প্রায় পাগল হয়ে যাচ্ছে তোমার কথা ভেবে। 1.5 বছর একটা বাড়ির জন্য রুম থেকে বের হয়নি। তুমি এখনই চলো আমার সাথে। কিন্তু ডিলটা? দেখি, কাগজ দাও, আমি এখনই সাইন করে দিচ্ছি। দীপ কাগজগুলো বের করে আর মারিয়ার বাবা সাইন করে দেয়। তারপর দীপকে টেনে নিয়ে গাড়িতে বসায়। ড্রাইভারকে সোজা বাসায় যেতে বলে। কিছুক্ষণের মাঝেই তারা বাসায়ও পৌঁছে যায়। বাসায় যেতেই মারিয়ার বাবা ব্যস্ত হয়ে বাড়িতে প্রবেশ করে। দীপ বাড়িটা দেখছে, সবকিছু আগের মতোই আছে। হল ঘরে প্রিন্টিংয়ে মারিয়ার ছবিটা টানানো। দীপের বুক ধুক ধুক করছে। মূলত মারিয়ার কথা ভাবতে এই বুকটা ধুক ধুক করছে। দীপ চুপচাপ সোফায় বসে পড়লো। বসে বসে একটা ম্যাগাজিন পড়তে লাগলো। মা বাইরে আয়, দেখ কাকে নিয়ে এসেছি। বাবা, আমার ভালো লাগছে না, তুমি যাও প্লিজ। আরে দেখ তো কে এসেছে। বাবা প্লিজ যাও তো তুমি, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা, কিন্তু পরে বলতে পারবি না দীপ এসেছে আর আমাকে বলেনি? কি? দীপ এসেছে? কোথায় ও? প্লিজ আমাকে নিয়ে চলো ওর কাছে। নিচে বসে আছে, চল। মারিয়া দৌড়ে দোতলা থেকে সিঁড়ির কাছে চলে যায়। সিঁড়ি দিয়ে নামার সময় দেখে দীপ বসে আছে নিচে সোফায়। এদিকে দীপ সিঁড়ির দিকে তাকাতেই ওর দুটো চোখ স্থির হয়ে যায়। বুকের মাঝে ধুক ধুক করতে শুরু করে, আর একটা চিনচিনে ব্যথা শুরু হয় বুকের মাঝে। মারিয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে ওকে দৌড়ে জড়িয়ে ধরে। দীপ অবাক হয়ে যায় ওকে দেখে। এই জন্য একটা নতুন মারিয়াকে দেখছে ও। আগের মারিয়ার সাথে কোনো মিল নেই। চেহারা বড্ড শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ছে। দীপ ওকে বুক থেকে ছাড়িয়ে নিল। কেমন আছে? ভালো, কিন্তু তোমার অবস্থা এমন কেন? কি হয়েছে? আর নেহাল কোথায়? ও আমাকে ধোঁকা দিয়েছে, সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। ও, চেহারার এমন হাল করে রেখেছো কেন? প্লিজ তুমি আমাকে ছেড়ে যাবে না তো, প্লিজ। আচ্ছা, যাবো না, বাট আমার একটু বেরোতে হবে, অনেক জরুরি একটা কাজ আছে। আমিও যাব তোমার সাথে, প্লিজ আমাকে নিয়ে চলো। আরে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি ফ্রেশ হও। চেহারা যে অবস্থা করে রেখেছো তা ঠিক করো। আরে তুমি সত্যিই ফিরে আসবে তো? আমি এখন চলি, বিকেলে এসে তোমাকে নিউ বাসা নিয়ে যাব। আচ্ছা, আমি এখনই ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। ওকে। এই দাঁড়াও। কিছু বলবে? মারিয়া পা উঁচু করে দাঁড়িয়ে দীপের কপালে একটা চুমু দেয়। এবার যাও, আর সাবধানে যেও। দীপ বেরিয়ে যায়। ওকে হসপিটালে যেতে হবে। ও একটা গাড়িতে করে হসপিটালে চলে যায়। হসপিটালে বেডে যে মানুষটা বসে আছে তাকে দেখে দীপের চোখে আগুনের ফুলকির মতো জ্বলছে। ও অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে, চুপচাপ বসে আছে। আমাকে এখানে রেখেছেন কেন? কেমন আছো? ভালো। তোমাকে এখানে ডাকার কারণ কি জানো? না, জানি না। আমার দুটো কিডনি নষ্ট, তা রিপ্লেস করারও কোনো উপায় নেই। এখন খুব তাড়াতাড়ি মারা যাচ্ছি, তাই তোমাকে তোমার বাবার সবকিছু ফিরে দিতে চাই। থ্যাঙ্কস, বাট আমার কিছুই চাই না। আমি তোমার পায়ে পড়ি বাবা, মরার আগে অন্তত একটা ভালো কাজ করতে চাই। আরে কি করছেন? প্লিজ বাবা, আমার আবেদনটা রাখো। মৃত্যু হলেও অন্তত বলতে পারো জীবনে একটা হলো ভালো কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, এখন পা ছাড়ুন।
সবাই দেখছে। ধন্যবাদ বাবা, অনেক বড় একটা বোঝা কমলো বুকের ওপর থেকে। এই নাও, এখানে সব কাগজপত্র তৈরি করা আছে। আচ্ছা, আমি চলি। দাঁড়াও, এই নাও। এটা কি? বাসার চাবি তোমাদের। আচ্ছা, আমি চলি। দীপ চাবিটা হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে যায়। ওর রাগটা অনেকটাই কমে গেছে। ও যে বাড়িটা কিনবে ভেবেছিল সেটা ক্যান্সেল করে দেয়। এরপর আবার গাড়িতে উঠে হোটেলে চলে গেল। মা, রেডি হও, আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায়? সেটা তো গেলেই দেখতে পাবে। আচ্ছা চল। দীপ ওর মা আর অধরাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। বাড়ির দিকে যেতে থাকি। রাস্তাটা বড্ড চেনা চেনা লাগছে দীপের মায়ের কাছে, বাট উনি চিনতে পারছেন না। নামো, আমরা এসে গেছি। এখানে? এটাই আজ থেকে আমাদের বাড়ি। দীপের মা দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দীর্ঘ 20 বছর পর নিজের বাড়িতে ফিরে বেশ ভালো লাগছে ওনার। তিনি যেন কিছু বিশ্বাসই করতে পারছেন না। প্রতিটা রুম ঘুরে ঘুরে দেখছেন, সবকিছু ঠিকই আছে। আনন্দে চোখে পানি এসে গেছে ওনার। বাবা, তুই মারিয়াকে গিয়ে এখনই নিয়ে আয়। মেয়েটার কথা বড্ড মনে পড়ছে। ওর নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে পা ধরে মাফ চেয়েছে। তুই প্লিজ ওকে নিয়ে আয়। মা, আমি যাচ্ছি বলে দীপ বেরিয়ে যায়। রাস্তায় বেরিয়ে একটা রিকশায় করে মারিয়াদের বাসার উদ্দেশ্যে চলে যায়। মারিয়া আগে থেকেই রেডি ছিল। দীপ ওকে চমকে উঠে ওকে দেখে, হা করে তাকিয়ে থাকে ওর দিকে। মারিয়া লাল শাড়ি পরেছে, সাথে লাল ব্লাউজ। দেখতে বেশ সুন্দর লাগছে। চুলগুলো খোলা, ঠোঁটে লাল লিপস্টিক। সব মিলিয়ে অসাধারণ লাগছে ওকে। আমি রেডি, চলো। তোমাকে তো ফুল বউ লাগছে। কি যে বলো না। আচ্ছা চলো, যাওয়া যাক। দুজনেই বেরিয়ে একটা রিকশা নেয়। খোলা বাতাসে মারিয়ার চুলগুলো উড়ছে। মারিয়া নিজের হাতটা দীপের হাতের মাঝে নিয়ে নিল আর মাথাটা নিজের কাঁধে রাখলো। দীপ ওর কপালে একটা চুমু দিয়ে হাতটা শক্ত করে ধরলো। রাত প্রায় 10টা, সবার খাওয়া শেষ। দীপ ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন টিপছিল। মারিয়া এসে ওকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। দীপ ওর হাতটা টেনে ছাড়িয়েই ঠাস করে একটা চড় লাগিয়ে দেয় ওর গালে। কি ভেবেছিস সব ভুলে গেছি? তোর দেওয়া আঘাত, অপমান আমার ফ্যামিলির কাছ থেকে আলাদা করা। আমার চোখের পানিগুলো কিচ্ছু ভুলে নেবি। সবকিছুর বদলা আমি নেব, সবকিছুর। মারিয়ার যেন দীপের কথাগুলো কোনোভাবেই বিশ্বাসই হচ্ছে না। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে শুরু করে। ও নির্বাক হয়ে তাকিয়ে থাকে দীপের দিকে। আজও দীপের কথাগুলো শুনে স্তব্ধ। সর আমার সামনে থেকে, আমি ঘুমাবো। মারিয়া চুপচাপ সরে যায়। দীপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। মারিয়াও বিছানায় শুতে গেলেই দীপ ওকে থামিয়ে দেয়। দাঁড়া, এখানে শুতে আসছিস কেন? তাহলে কোথায় ঘুমাবো? এই নে বালিশ। আর একটা কথা, ওয়ার্ড্রোবে চাদর রাখা আছে, ওটা বিছিয়ে শুয়ে পড় নিচে। মারিয়ার যেন বিশ্বাসই হচ্ছে না। এটা কি সেই আগের দ্বীপ? ও কোনোভাবে আগের দ্বীপের সাথে বর্তমান দ্বীপকে মেলাতে পারছে না। ও চুপচাপ চাদর বের করে ফ্লোরে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। শীতের রাত, বেশ ঠান্ডা লাগছে। দ্বীপের ঘুম আসছে না। মারিয়া কি করছে দেখতে নিচে উকি দিয়ে তাকাতেই দেখে মারিয়া শীতে কাঁপছে। সামান্য কাঁথায় এই শীতে কোনো কাজে আসছে না। দ্বীপ উঠে কম্বলটা ওর গায়ে ভালোভাবে জড়িয়ে দেয়। কিন্তু হঠাৎ মারিয়া ওর হাতটা ধরে ফেলে ঘুমের মাঝেই, আর সেটা ছাড়ছিল না। দীপ ভাবলো হাত ছাড়াতে গেলে হয়তো ওর ঘুম ভেঙে যাবে, তাই বাধ্য হয়ে দীপ সেখানেই শুয়ে পড়ে ওর পেছনে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দীপের ঘুম আসছে না। বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। সারা শরীরে উষ্ণ রক্ত বইতে শুরু করে। ও মারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে। মারিয়ার নরম শরীরের অস্তিত্ব পেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে ওকে। এদিকে মারিয়া ঘুমের মাঝে টের পায় কেউ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কার স্পর্শ সেটা বুঝতে কোনো প্রবলেম হয় না ওর। ও চুপচাপ শুয়ে থাকে। দীপ ওকে নিজের দিকে ফিরিয়ে ওর কপালে একটা চুমু দেয়। মারিয়া ওর ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে, তবে একটু নড়াচড়া করে না। হালকাভাবে চোখ খুলে ওর দিকে তাকায়। দীপ মারিয়ার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় আর প্রায় 5 মিনিট পরে ছাড়ে। মারিয়ার মনে হচ্ছিল এখনই আরেকটু হলেই মরে যেত। ও চোখ খুলে দ্বীপের দিকে মায়াবী দৃষ্টিতে তাকায়। বাইরে চাঁদের আলো আর ড্রিম লাইটের আলো সব মিলিয়ে মারিয়াকে অদ্ভুত সুন্দর লাগছিল। দ্বীপ ওর ঘাড়ে গলায় ইচ্ছে মতো লাভ বাইট দিতে থাকে, আর নিজের গায়ে এমনভাবে দ্বীপের ছোঁয়া পেয়ে মারিয়াও নিজেকে ওর হাতে সঁপে দেয়। 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। দ্বীপ ওর আঁচলটা সরিয়ে মারিয়ার পেটে নিজের ঠোঁট শুয়ে দেয়, আর এদিকে মারিয়া কেঁপে ওঠে ওর ছোঁয়া পেয়ে। এভাবে তারা দুজনের মাঝে পূর্ণতা খুঁজতে থাকে। দীর্ঘ 1.5 বছরের দূরত্ব যেন আজ এক রাতেই ঘুষিয়ে নিতে চাইছে দুজন।
হারিয়ে যাচ্ছে পরম ভালোবাসার সাগরে। দুটো অতৃপ্ত শরীর এক হয়ে যায়। সকালে রোদের আলোতে মারিয়ার ঘুম ভেঙে যায়। পাশে দীপ ঘুমাচ্ছে। ওকে দেখতে বেশ ভালোই লাগছে। মারিয়া দীপের কপালে একটা চুমু দিয়ে দীপের গায়ের দিকে তাকাতেই চমকে ওঠে। ওর গায়ে কিচ্ছু নেই, শুধু কাঁথা গায়ে দেয়া। মারিয়া নিজের দিকে তাকিয়েও চমকে ওঠে। ওর গায়েও কাঁথা ছাড়া কিচ্ছু নেই। কাল রাতের ঘটনাগুলোর মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায়। তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে যায়। শরীরে বেশ ব্যথা, হাঁটতেও কষ্ট হচ্ছে। ওয়াশরুমে গিয়ে মারিয়া আরও অবাক হয়। ফুল বডিতে নখের আঁচড়ের আর কামড়ের দাগ। সারা শরীর লাল হয়ে গেছে ওর। গলার অবস্থা সবচেয়ে বেশি খারাপ, নখের আঁচড়ের দাগে ভরে আছে। মারিয়া ভেবে পায় না একটা মানুষ এতটা হিংস্র কিভাবে হতে পারে। ফ্রেশ হয়ে মারিয়া বেরিয়ে দেখে দীপ এখনো ঘুমাচ্ছে। ও দীপকে টেনে তুলে, এই যে শুনছো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। দীপ চোখ খুলে মারিয়ার দিকে তাকায়। তারপর উঠতে গিয়েই চমকে ওঠে। কাঁথাটা আবার গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। আর মারিয়া ওর অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। হাসছো কেন? তোমাকে দেখে হাসছি। উঠছো না কেন? আমার আরো ঘুম পাচ্ছে, তাই উঠবো না। তুমি এক্ষুনি রুম থেকে বেরো। না, আমি কোথাও যাচ্ছি না, তুমি যতক্ষণে না উঠছো। দীপ পাশে ওর ট্রাউজার দেখতে পেল। সেটা পরে নিয়ে মারিয়ার দিকে এগিয়ে গেল। এদিকে দীপকে এভাবে এগোতে দেখে মারিয়া ভয়ে ভয়ে পিছিয়ে যায়। পিছনে যেতে যেতে দেয়ালের সাথে মিশে যায়। আর দীপ ওকে দুহাত দিয়ে আটকে ফেলে। কি যেন বলেছিলে? প্লিজ আবার বলবে? কই কিছু না, তুমি ভুল শুনেছো। বাট আমি তো ঠিকই শুনেছি। মা, আপনি এখানে? দীপ ওকে ছেড়ে দিয়ে পিছনে তাকাতেই মারিয়া এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে গিয়ে দীপকে একটা ভেংসি দেয় আর সাথে সাথে দৌড়ে নিচে চলে যায়। এদিকে দীপ ওয়াশরুমে দাঁড়িয়ে আছে শাওয়ারের নিচে। কাল রাতের ঘটনাগুলো ওর চোখেও ভাসছে। ও ভাবছে মারিয়াকে কষ্ট দেয়া কি ঠিক হবে? ওর নিজেই তো চেয়েছিল মারিয়া ওকে ভুল বুঝুক। এখানে ওর তো কোনো দোষ নেই। দীপ সিদ্ধান্ত নিল না, ওকে কষ্ট দেয়া যাবে না। তার চেয়ে বরং একটু ভালোবাসা বাড়িয়ে নেওয়া যেতে পারে। আর দীপের মাথায় একটা মস্ত বড় প্ল্যান আসে। মারিয়া দীপের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসে দেখে দীপ বিছানায় বসে কারোর সাথে হেসে হেসে ফোনে কথা বলছে। মারিয়া রুমে প্রবেশ করে, কিন্তু দীপের সেদিকে কোনো খেয়ালই নেই। ও হেসে হেসে কথা বলেই যাচ্ছে। আমিও তোমাকে অনেক মিস করছি। খুব তাড়াতাড়ি তোমাকে দেশে আনার ব্যবস্থা করব। মারিয়া কথাটা শুনে চমকে যায়। দীপ কার সাথে এভাবে কথা বলছে ভাবতে থাকে। আরে কিস করব, তা ফোনে কি বলছো? আচ্ছা বাবু, রাগ করো না, এই তো দিচ্ছি। আচ্ছা ভাই, পরে কথা বলছি। দীপকে এভাবে ফোনে কথা বলতে দেখে মারিয়ার চোখে পানি এসে পড়ে। ও চুপচাপ খাবারটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো, খাবার নিয়ে দাঁড়িয়ে আছো কেন? না কিছু না, আপনি খেয়ে নিন, আমি যাই। তোমাকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দেব, সে টেনশন নিও না। মারিয়া এবার আর দাঁড়াতে পারে না। দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। দু চোখের পানি আটকাতে পারছে না কিছুতেই। ও নিজে না খেয়ে খাবার নিয়ে গেছিল, ভেবেছিল একসাথে খাবে দুজনে। কিন্তু দীপের কথাগুলো শুনে নিজেকে সামলাতে পারছে না। চোখের পানিতে সারা নাক মুখ এক করে ফেলেছে। হঠাৎ কেউ ওর ঘাড়ে হাত রাখে। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি অনেক বাজে, অনেক বাজে। আমি তোমাকে অনেক লাভ করি। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। মানছি আমি ভুল বুঝে অনেক অন্যায় করেছি, কিন্তু তার শাস্তি এভাবে দিও না, প্লিজ। প্লিজ মাফ করো আমাকে। আমি শুধু তোমাকে চাই, এভাবে আমাকে ছেড়ে যেও না আবার প্লিজ। 1.5 বছর তোমার আশায় একা একা কাটিয়ে দিয়েছি। তুমি আবার চলে গেলে হয়তো মরেই যাব। দীপ ওকে শক্ত করে জড়িয়ে বুকে টেনে নেয়। ওর কপালে একটা চুমু দিয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরে ওকে। এদিকে মারিয়া কেঁদে কেঁদে দীপের শার্ট ভেজাতে থাকে। আমি এখানে আছি, আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে, ওকে? তুমি সত্যি আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি কোথাও যাব না। মারিয়া দীপকে শক্ত করে জড়িয়ে ধরে। দীপ ওকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। হঠাৎ করে আকাশ কাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। একটু পরে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মারিয়া ও দীপ এখন একে অপরকে জড়িয়ে ধরে আছে। বৃষ্টির ঠান্ডা পানি ওদের সমস্ত শরীরকে আরো ঠান্ডা করে তুলছে। দীপ মারিয়াকে ছেড়ে দেয়। এই চলো, ভিজে যাচ্ছি, ভিতরে যাওয়া যাক। এই না, আমরা দুজনেই ভিজবো। আচ্ছা, যেমন আপনার ইচ্ছে মেটে রানী। মারিয়া দীপের দিকে হাত বাড়িয়ে দেয় আর দীপ ওর হাতটা ধরে। দুজনেই বৃষ্টিতে ভিজছে। দীপ অবাক হয়ে মারিয়ার সৌন্দর্য দেখছে। বৃষ্টির পানি তোর শাড়ি লেপটে গেছে।
কালো রঙের শাড়িটায় ওর শরীরের সব খাজ স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে দেখতে বেশ মোহময়ী লাগছে। দীপ নিজের চোখই ফেরাতে পারছে না, অবাক হয়ে ওর সৌন্দর্য দেখছে। কি স্যার, এমন করে কি দেখছেন? কিছু না বলে একটা দুষ্টুমি হাসি দিয়ে ওকে বুকে টেনে নেয়। তোমার মনে আছে এমন একটা বৃষ্টির দিনেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলে ভয়ে? দীপ ওর গালে হাত দেয়, আঙুল দিয়ে ওর ঠোঁট স্পর্শ করে। মারিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্পর্শ অনুভব করে। দীপ ওর গালে হাত দিয়ে ওর কাঁপতে থাকা ঠোঁটগুলোর সাথে নিজের ঠোঁট এক করে দেয়। মারিয়ার মাথা শক্ত করে আঁকড়ে ধরে। এদিকে মারিয়া দীপের এমন কাজে শক, কিন্তু আস্তে আস্তে ও নিজেও রেসপন্স শুরু করে। দীপের শার্ট আঁকড়ে ধরে থাকে। বৃষ্টির মাঝে দুজনে একে অপরের ঠোঁটের স্বাদ নেয় ব্যস্ত। প্রায় অনেকক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দেয়। মারিয়া নিজেকে অনেক হালকা অনুভব করে। একটু পরে বুঝতে পারে দীপ ওকে কোলে তুলে নিয়েছে। পড়ে যাবার ভয়ে মারিয়াও ওকে শক্ত করে জড়িয়ে ধরে। দীপ ওকে নিয়ে ছাদ থেকে নেমে যায়। রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয় ওকে। বিছানায় শুয়ে মারিয়া লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকে। দীপের দিকে তাকাতে বেশ লজ্জা লাগছে ওর। চুপচাপ শুয়ে আছে। দীপ ওর পাশে শুয়ে ওর কপালে একটা চুমু দেয়। মারিয়ার সারা শরীরে অদ্ভুত শিহরণ খেলে যায়। ওর হাত পা যেন জমে যাচ্ছে। দীপ মারিয়ার গালে হাত বুলিয়ে দেয়। ধীরে ধীরে ওর গলায় ঘাড়ে অজস্র লাভ বাইট দিয়ে ভরিয়ে দেয়। আর বেচারি মারিয়া আদর সহ্য করতে না পেরে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। দীপ ওর আঁচলটা সরিয়ে ওকে খুব কাছে টেনে নেয়। দুজনের চার ঠোঁট এক হয়ে যায়। বাইরে বৃষ্টির ঠান্ডা, বেশ রোমান্টিক একটা ওয়েদার। দীপ মারিয়া আবারও ভালোবাসার খেলায় হারিয়ে যায়। সুখের সাগরে তলিয়ে যেতে থাকে দুজনে। মারিয়া বিছানার চাদর শক্ত করে ধরে দীপের আদর উপভোগ করতে থাকে। প্রায় 1 ঘন্টা পর দুজনেই বেশ ক্লান্ত, হাঁপাচ্ছে। মারিয়া চাদরটা গায়ে জড়িয়ে বসে আছে আর দীপর দিকে তাকিয়ে হাসছে। হাসছো কেন? না কিছু না। লজ্জা লাগছে না এভাবে বসে থাকতে? বউয়ের সামনে লজ্জা কিসের? তাই বলে এভাবে? इतनी जल्दी क्या है? अभी तो मैंने स्टार्ट किया है। সরো দেখি, আমি ফ্রেশ হয়ে আসছি। এত তাড়া কিসের? এই তোমার প্ল্যান কি? আবার না কিন্তু। কে শোনে কার কথা? দীপ আবারও ওকে নিয়ে ডুব দেয় ভালোবাসার সাগরে। দুটো শরীর মিশে একাকার হয়ে যেতে শুরু করে। প্রায় 3 মাস পর ইদানিং মারিয়ার সাথে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে। টক খেতে ইচ্ছে করে, মাঝে মাঝে বেশ বমি বমি ভাব হয়। আজকে সকাল থেকে বেশ বমি বমি ভাব পাচ্ছে ওর। ও ডাক্তারের কাছে চলে গেল। মিসেস দীপ, কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। মারিয়া যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও মা হতে চলেছে এটা ভাবতেই খুশিতে ওর চোখ মুখ ভরে ওঠে। কথাটা যেন এখনো বিশ্বাস হচ্ছে না ওর। বারবার কানে বাজছে কথাটা। রিপোর্টটা দেখে ওর মন খুশিতে ভরে যায়। সত্যি বলছেন? শুনুন, এই সময় নিজের খেয়াল রাখবেন। মনে রাখবেন আপনার মাঝে কিন্তু অন্য একটা শরীর বেড়ে উঠছে। খেতে ইচ্ছে না হলেও তার জন্য খেতে হবে। ভালো থাকুন, আর মাঝে মাঝে এসে টেস্ট করে নিয়ে যাবেন সব ঠিক আছে কিনা। মারিয়ার এখনো বিশ্বাস হচ্ছে না। ও গাড়িতে চড়ে বাসায় চলে গেল। আজ বড্ড সাজতে ইচ্ছে করছে ওর। ও সাজতে শুরু করলো। নীল জর্জেটের শাড়ি, সাথে সাদা ব্লাউজ, চুলগুলো খোলা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, গলায় হালকা গহনা, হাতে নীল কাচের চুড়ি, সব মিলে অপূর্ব সুন্দর লাগছে ওকে। ও বসে বসে দীপের জন্য ওয়েট করতে লাগলো। আর ভাবছে দীপকে খবরটা কিভাবে দেবে, আর ওর রিয়াকশনই বা কেমন হবে। সময় যেন কাটছেই না। মারিয়া বারবার অপেক্ষা করছে কখন আসবে ও। দীপের জন্য বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মাঝে দীপ চলে আসে। মারিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। দীপ এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে আর ওর পেটে হাত স্লাইড করতে থাকে আর নিজের ঠোঁট দুটো ওর ঘাড়ে ছুঁয়ে দেয়। জান পাখি, এত সুন্দর করে সাজার কারণ কি? আমাকে কি পাগল বানাতে চাও এই রূপের আগুনে? দীপের ছোঁয়া পেয়ে মারিয়া চোখ বন্ধ করে ওর ঠান্ডা স্পর্শ অনুভব করার চেষ্টা করে। দীপ মারিয়াকে নিজের দিকে ফিরিয়ে ওর কপালে একটা চুমু দেয়। ওকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আচ্ছা, তোমাকে কিছু বলার আছে। জান পাখি বলো। তুমি বাবা হতে চলেছো। দীপ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ও মারিয়াকে কোলে তুলে ঘোরাতে থাকে। আজ আমি পৃথিবীর সবচেয়ে খুশি। ইয়েস, আমি বাবা হব আর তুমি মা। বলে খুশিতে দীপ পাগলের মতো করতে শুরু করে। আর ওকে এত খুশি দেখে মারিয়াও হেসে ওর দিকে তাকিয়ে থাকে। দেখতে দেখতে আরো 5 মাস কেটে গেছে। মারিয়ার পেটটা বড্ড বড় হয়ে গেছে।
চলাফেরা করতে পারে না। আর দীপ তো ওকে উঠতেই দেয় না, কোনো কাজ করতে দেয় না, অফিসেও যায় না, অল টাইম মারিয়ার কাছাকাছি থাকে। আর কাছাকাছি থাকলে যা হয়, অল টাইম ঝগড়া করে দুজনে। আজকেও ঝগড়া শুরু তাদের। আমার মেয়ে চাই বলেছি তো চাই, তোমার মতো কিউট একটা মেয়ে চাই। বললেই হলো নাকি আমার ছেলে চাই? ওকে, তোমার মতো রাগী একটা ছেলে না, মেয়ে। ছেলে। দীপের মা ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তিনি ওদের কাছে চলে যান। আরে বাচ্চাটাকে বেরোতে তো দে, তোদের এই ছেলে মেয়ের চক্করে বেচারা ভুলেও বাইরে আসবে না। আম্মু দেখো না, আমার ছেলে চাই আর ও বলছে ওর নাকি মেয়ে চাই। বললেই হলো আমার মেয়ে চাই। ওকে ওরে এবার তোরে থাম, যখন সময় হবে তখনই দেখা যাবে। এভাবে আরো 2 মাস পর মারিয়া ও দীপ হসপিটালে বসে আছে। আল্লাহ ওদের দুজনের কথাই শুনেছেন। ফুটফুটে 2টো ছেলে মেয়ে হয়েছে ওদের। দীপ একবার একটাকে কোলে নিচ্ছে আর পরের বার অন্যটাকে। উপস্থিত সবাই ওর বাচ্চামো দেখে হাসতে হাসতে শেষ। এভাবে ধীরে ধীরে মারিয়া সুস্থ হয়ে ওঠে। কিন্তু দীপ ইদানিং ব্যবসা নিয়ে বড্ড বিজি, আর মারিয়া তাই ওর ওপর বেশ অভিমান করে আছে। ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে একা একা। এদিকে দীপ বাসায় ফিরে দেখে আজকেও লেটও। উফ, এত সময় হয়ে গেছে নিজেও দেখেনি। দীপ রুমে গিয়ে দেখে বাচ্চারা ঘুমিয়ে আছে, মারিয়া রুমে নেই, নিশ্চয়ই ছাদে আছে। তারপর দীপও আস্তে আস্তে ছাদে চলে যায়। মনে হচ্ছে আকাশের মেঘটার মন খারাপ, কেমন কালো হয়ে আছে, তাই না? সরি, জানো আজ না পাশের বাসার ভাবিকে লাল শাড়িতে অনেক সুন্দর লাগছিল। কি? কুত্তা, বিলাই, ইঁদুর, ওই ভাবির উপর নজর দাস? দাঁড়া, তোর একদিন আর আমার যতদিন লাগে। বলেই দীপের বুকে কিল ঘুষির বৃষ্টি শুরু হয়। আরে ভান করছি, বাট তোমাকে কিন্তু দেখতে সেই লেভেলের সুন্দর লাগছে। হয়েছে, আর মিথ্যা বলার দরকার নেই। সত্যি বলছি। আচ্ছা শোনো না, এগুলো তোমার জন্য। সত্যি? আমার জন্য? একটা কথা বলবো? ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। মারিয়া আর রাগ করতে পারলো না, শক্ত করে জড়িয়ে ধরল ওকে। ওর বুকে নিজের ঠাঁই খুঁজে নিল। দীপ ওকে শক্ত করে জড়িয়ে বুকে টেনে নিল। এভাবে ভালোবাসার চাদরে আবদ্ধ হলো দুজন। ভালো থাকুক ভালোবাসার লাভ বার্ড দুটো। হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।